গুড আফটারনুন। আজ আমাদের সাথে কে আছে? আজ আমাদের সাথে আছে, যদিও আমাদের কাছে সবার কাছেই খুব পুরো মানে পরিচিত মুখ, নামটা একটু পরে বলছি, নামটা আপনারা জানেনই, যে অনেক 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 মেয়ের ইন্সপিরেশন। আজকে অ্যাজ এ মডেল, একজন ইন্টারন্যাশনাল মডেল, আমি খানিকক্ষণ আগে ওর লেখাটার মধ্যে লিখেছি, কারণ ও ইন্টারন্যাশনালি কাজ করে এসছে। আজকে ওর থেকে আমরা শুনবো অনেক কিছু, ইন্সপিরেশনাল অনেক কিছু শুনবো। আলাপ করিয়ে দিই আমাদের ইন্টারন্যাশনাল মডেল, নো, ও আমাদের ঘরের মেয়ে, আমাদের আইটা ক্লাবের ঘরের মেয়ে, তিতাস, তিতাস মণ্ডল। তিতাস, নমস্কার সবাইকে। আমি তিতাস। ক্যামেরার সামনে দাঁড়াতে একটু বেশি ভালোবাসি। কখনো এটা ভেবে করিনি যে মডেলিং করব, বড় অনেক কিছু করতে হবে, এইসব করতে হবে বলে কোনোদিন কিছু করিনি। ক্যামেরার সামনে দাঁড়াতে ভীষণ 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 ভালোবাসি। আর সেই ভালোবাসার দরুনই হয়তো আমি যেখানে আছি, আশা করব আগামী দিনে যাতে আরো বেশি এগিয়ে যেতে পারি। আর সব থেকে বড় কথা, যেটি আমার এখানে এসে ভীষণ 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 ভালো লাগছে। অনেক দিন পর নিজের জায়গা, নিজের সমস্ত কিছু, নিজের লোকজন, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আর একদম শুরুতেই আই হ্যাভ সামথিং, সেটা হচ্ছে তোমার জন্য একটা ছোট্ট গিফট আমার আরে তরফ বাবা। থেকে। এটা আমার আরবান জঙ্গলের তরফ থেকে তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। গিফট বেশিক্ষণ না ভেতরে রাখতে নেই। ওয়াও, এটা সামনে থাক। গ্রেট। আচ্ছা, এটাই থাক নাকি দেখা যাবে? একদম একদম। যাই হোক, এটাও ভালোবাসা। গাছকে সবাই ভালোবাসে, এবং গাছের সাথে ওর কি পরিচিতি, সেটাও খানিকক্ষণ পর বলবে। গত বছর সব থেকে বেশি ভালো লাগা, একটা ওই লেভেলের মডেল, গাছপ্রিয় এতটা, ও দুদিন বসন্ত উৎসবে নিজের একটা গাছের স্টল করেছিল। এবং এটাতেই বোঝা যায় যে ওর কাছে ছবি তোলাটা যেমন অনেক বেশি জরুরি, তেমন ও কিন্তু গাছপ্রেমীও। এটা তার একটা অনেক বড় প্রমাণ। আমি অনেক মানুষের সাথে মিশি, অনেক মানুষের সাথে ওঠা বসা করি, স্পেশালি যবে থেকে ওর সাথে আমার দেখা, ওর প্রতিটা স্টেপ আমার মনে আছে। যবে যবে ওর সাথে আমার দেখা হয়েছে, প্রত্যেকটা স্টেপ আমার ওর মনে আছে। আমার এই ডাল মাথায়, আমি মাথায় কিছু রাখতে পারি না, বাট বিশেষ কিছু মানুষের মনের ভেতরে টাচ করে। তো ওকে আমি সবসময় এটা বলি, সবসময় আমাদের কথা হয় না, কিন্তু যখন হয় তখন আমরা একদম একটা পরিবার। আমরা ছুটিয়ে কথা বলি। ইয়েস। আজ আমরা ওর থেকে ওর জার্নিটা জানতে চাইবো, একদম প্রথম থেকে। প্রথম থেকে কি 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 জানতে চাও তো একটু বলো। একদম তোর কেরিয়ারটা কিভাবে শুরু হলো, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তোর কেরিয়ার কিভাবে শুরু হলো, সাথে সাথে তোর অডিওটা নিয়েই সমস্যা, মানে তোর কেরিয়ার কিভাবে তুই শুরু করেছিস, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে কিভাবে তুই স্টেপ বাই স্টেপ এগিয়েছিস, তোর পরিবার কিভাবে তোকে হেল্প করেছে, তোকে হেল্প করেছে কিনা, তুই যেখানে থাকিস সেখানকার পাড়া প্রতিবেশী দাদা বৌদিরা তোকে কিরকম ভাবে বাধা দিয়েছে না দেয়নি, এগুলো আগে শুনবো, তারপরে তো তোর ইন্সপিরেশনাল কথাবার্তা আসছেই। তো শুরুটা আমার হচ্ছে মেদিনীপুর থেকে। আমি মেদিনীপুর আমার মামার বাড়ি। ছোটবেলা থেকে আমার স্কুলিং, এভরিথিং সবকিছুই মেদিনীপুর থেকে। তো আমি মির্জাপুরে আমি নাচ করতাম। আমি একটা খুবই সুন্দর একটা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলাম। সেখানে আমরা প্রচুর প্রচুর কালচারাল ইভেন্ট করেছি। অ্যাজ এ ডান্সার হিসেবে আমি প্রচুর কাজ করেছি। বিভিন্ন এক্সিবিশন, ডান্সের শো এসব করেছি। তো এবার করতে করতে যারা কিনা এই 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 নাচের সাথে যুক্ত, তারা একটুখানি গ্ল্যামারাস হতে একটু বেশি পছন্দ করে। তো ছোটবেলা থেকেই আমার মা ভীষণ এনথুসিয়াস্ট ছিল, মোর দ্যান মি। হঠাৎ একদিন কারোর সাথে তো মায়ের যোগাযোগ হয়, আর যোগাযোগ হওয়ার পরে বললো, বলছি একটুখানি তিতাসের দিকে ক্যামেরাটাকে একটু একটু চেপে গেছে, একটু তিতাসের দিকে একটু ক্যামেরাটা বাড়ি দাও। হ্যাঁ, হ্যাঁ। তো এইবারে আমার মা ভীষণ এনথুসিয়াস্ট ছিল।
তো হঠাৎ একদিন তখন আমি একদম ছোট, আমি আই থিঙ্ক 7-এ পড়ি, ঠিক আছে। ওই টাইমে বলা হয় যে এরকম একজন ফটোগ্রাফারের সাথে যোগাযোগ করা হয়েছে, চলো তোমার পোর্টফোলিও শুট করা হবে। তখন আমি কিছু জানতাম না, আমি কিছু কোনো আইডিয়াই ছিল না। তো যাই হোক, আমার একটা পোর্টফোলিও শুট করা হয়। আমি চেষ্টা করব সেই ছবি দেখানোর, যদি আমার কাছে থাকে আমি দেখাবো। সে একদম জীবনের প্রথম আমার ফটোশুট। সেটা করার পরে একটা যেরকম হয় না সব টাউন এলাকাতে যেরকম হয় যে বিউটি পেজেন্টস, হ্যাঁ, এই সুন্দরী, শারদ সুন্দরী, হ্যান ত্যান, অল অফ দিস। তো সেরকম একটা আমিতে পার্টিসিপেট করি। মিস মিদনাপুর ছিল ব্যাপারটা। হ্যাঁ, তাও মিস মিদনাপুরটা কোথায় হচ্ছিল, আনন্দপুর বলে একটি গ্রাম আছে সেখানে, কেশপুর, আনন্দপুর, হ্যাঁ, সেই রকম জায়গায়। তো যাই হোক, আমি সেখানে পার্টিসিপেট করার পরে আমি সেখানে উইনারও হই, ঠিক আছে। সেখান থেকে আমার জার্নি স্টার্ট। তারপরে আস্তে আস্তে আমার ফটোশুটের প্রতি এতটাই বেশি ন্যাক তৈরি হলো যে নিজেকে দেখতে সুন্দর লাগছে, নিজেকে দেখতে সুন্দর করতে হবে, মডেল ব্যাপার। হ্যাঁ, তবে কি বলতো, এখনো অব্দি স্টিল নাও আমি কোথাও কারোর থেকে কিন্তু কিছু প্রফেশনাল ট্রেনিং নিইনি। যেটুকু শিখেছি অন্যের দেখে শিখেছি, ম্যাগাজিন দেখে শিখেছি। তখন 19-20 চলতো, 19-20 ছিল, আনন্দলোক, আনন্দলোক 19-20 কারো ছবি বেরোবে, সানন্দা একদম। এটা একটা আলাদাই ব্যাপার। 19-20, সানন্দা, আনন্দলোক, এইসব দেখতাম, কিভাবে তারা দাঁড়ায়, কিভাবে দাঁড়ায় না, কি খায়, কি পরে, এইসব দেখতাম। প্লাস আমার মা ভীষণ ভাবে আমাকে সমস্ত রকম দিক থেকে গাইড করে। রিসেন্টলি আমি একটা নতুন দুবাইতেই একটা প্ল্যাটফর্মে আমি হাঁটি, একটা ফ্যাশন শোতে। তো খুব আমার মনে পড়ে, তখন আমি খুব ছোট, প্রায় তখন আমি ক্লাস 4-5-এ পড়ি এরকম। আমি নাচের ক্লাসে আমার বাবা আমাকে দুজনেই নিয়ে যান। সেখানে ক্লাস কমপ্লিট করার পরে আমরা যখন ফিরছি রাস্তা দিয়ে, একটি গলি দিয়ে ফিরছি, আর ল্যাম্প পোস্টের আলোটা ঠিক পেছন দিকে, সেই টাইমে হচ্ছে আমি যে হাঁটছি একদম এইটুকু, তখন মা বলছে যে দেখো তুমি তোমার ছায়াটা দেখো, তোমার ছায়াটা কিন্তু এদিক ওদিক হচ্ছে, কিন্তু আমার আর তোমার বাবার কিন্তু হচ্ছে না। পা সমান করে ফেলার চেষ্টা করো যাতে তোমার ছায়াটা না নড়ে, একদম স্ট্রেট হিসেবে চলে। তুমি একটা ইমাজিনারি লাইন ক্রিয়েট করো, নিজের মাথায় রেখে সেই লাইন দিয়ে তুমি হাঁটো। সেই প্রথম আমাকে আমার মা আমার হাঁটা শেখায়। এটা আমি শিখলাম। ইটস অলসো মানে আমার মেমোরিতে, আমাকে তো প্রচুর কথা বলতে হয়, প্রচুর মানুষকে বোঝাতে হয়, প্রচুর কিছু জ্ঞান দিতে হয় আমাকে। সত্যি আজ আমি এটা শিখলাম তোর মায়ের থেকে, যে ছায়া দেখে তুমি যদি নিজেকে হাঁটাটাকে তুমি সোজা যদি করতে পারো, তাহলে এটা একটা শিক্ষা। ভেরি গুড। আর অ্যাজ ইট ইজ, যেটা আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে প্রথম গুরু কিন্তু আমাদের বাবা মাই, তারপর বাকি সবাই। তো আমার ফ্যামিলি এই দিক থেকে 100% কেন 1000% সাপোর্ট ছিল। আমার মা সবসময় এটাই বলেছে, তুমি অন্য কিছু হও আর না হও, তোমাকে মডেল হতেই হবে, তোমাকে ইন্টারন্যাশনাল যেতেই হবে। ইনফ্যাক্ট আমি যখন আমার ফার্স্ট রাম দুবাইতে করার পরে আমার মা বলে এবার নেক্সট টার্গেট কিন্তু প্যারিস। তো সেখানে আমার মা, পরিবারে আমার মা, বাবা, ভাই, আমার মাসি, আমার দিদা আছেন, এরা যখন এইরকম ভাবে আমাকে সাপোর্ট করে গেছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং। তখন আমি মেদিনীপুরে থাকতাম, যদি বললে বিশ্বাস করবে না, আমি ডেলি আপ ডাউন করতাম, মেদিনীপুর থেকে হাওড়া আসতাম, নাচের প্র্যাকটিস করতাম, করে আমি যেতাম আবার মেদিনীপুর ফেরত। কোনো অডিশন থাকলে ট্রেনে করে আসতাম, 3 ঘন্টা অডিশন দিয়ে আবার যেতাম। এই করে করে যখন আমার ফ্যামিলি আমাকে এতটা সাপোর্ট করেছে, সেখানে আমি আর বাড়ির লোকের কথা শুনি না। তারা আমাকে খারাপ বললো, ভালো বললো, আমি আর দেখি না। তখন এখন আমি শুধুই নিজেকে দেখেছি আর নিজের ফ্যামিলিকে দেখেছি। এই মানে যে কজন আছে আমার ফ্যামিলিতে, তাদের মুখটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান বাইরের কারোর। হ্যাঁ, ক্রিটিসিজম তো ফেস করতেই হবে, ক্রিটিসিজম করবেই লোক, ক্রিটিসিজম ছাড়া আসলে আমাদের শিল্পীদের ক্রিটিসিজম নেওয়াটা না একটা হ্যাবিটের মধ্যে, ওদের মানায় বস এগুলো। আমাদেরকে নিয়ে যদি কেউ মানে আলোচনা না করে, আমাদের নিয়ে যদি কারো চর্চা না করে, তাহলে আমরা কিসের শিল্পী, কিসের আমরা আর্টিস্ট, তাই তো? এক্স্যাক্টলি। এই পয়েন্টে আমি একটা কথা বলতে চাই। একজন খুব বড় ব্যক্তি, খুবই নামকরা একজন বড় ব্যক্তি যাকে আমরা সবাই চিনি, উনি আমাকে একদিন তার বাড়িতে বসে বলেন যে এনি পাবলিসিটি ইজ এ গুড পাবলিসিটি। এই করে করে যখন আমার
Any publicity is the good Good publicity. publicity, yes. That can be anything. তোমার মুখে চর্চা তো হচ্ছে তোমার নামের। যে কথাটা আমি প্রতিদিন বলি, চর্চা করার জন্য যোগ্যতা লাগে না, চর্চিত হতে যোগ্যতা লাগে। চায়ের দোকানে বসে আমরা যে মানুষটাকে নিয়ে চর্চা করছি, সে কিন্তু কোনোদিন চায়ের দোকানে বসে না, সে কিন্তু চায়ের দোকানে বসে না। যোগ্যতা এমন তৈরি করো যাতে তোমাকে নিয়ে তোমার শত্রু সকাল ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া অবধি তোমাকে নিয়েই চর্চা করে। যোগ্যতা সেটা তৈরি করো। Yes. তো এটাই যা আস্তে আস্তে মেদিনীপুর থেকে আমি ওখানে ক্লাস 10 কমপ্লিট করি, আমার আইসিএস বোর্ড কমপ্লিট করার Just পরে একটুখানি একটা সেকেন্ড একটুখানি ইয়েটা করে নি। আমাদের নিশা নস্কর লিখেছে হাই। হাই নিশা। নিশা আজকে আজকে কমেন্টস গুলো তুই পড় না, আজকে তুই পড়। করে দেখি বলো তো। কেন ওই ইয়েটা খোল। হ্যাঁ খুলেছি, এখান থেকে কি করে দেখবো। এই যে আচ্ছা, সাগরিকা দত্ত, সত্যি এফবিতে দেখেছি ইন্টারন্যাশনাল র্যাম্পক গুলো, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সাগরিকা, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই দেখো, ফলো করো, আর অনেক অনেক ভালোবাসা আমাকে দিও। গুড আফটারনুন সবাইকে। রমা মালি, তারপরে কে কি লিখেছে বলো তো? সৌভিক বিশ্বাস, দাদা খুব ভালো লাগছে তোমাকে, সত্যি দাদা কিন্তু ভীষণ ভীষণ হ্যান্ডসাম। অলোক দাস, হ্যালো এভরিওয়ান, হাই। একদম উপরে নিশা নস্কর লিখেছে হাই। নিশারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা তাহলে তো ওটা চলে গেছে, একদম হ্যাঁ, উপরে হ্যাঁ। উপরে আছে। যাই হোক ও হ্যাঁ, নিশা নস্কর, হাই হাই নিশা। হ্যাঁ নে কন্টিনিউ কর। বেশ, কি যেন বলছিলাম আমরা? তুই বলছিলি হচ্ছে তোর একটা জার্নি হ্যাঁ, তো এবার মেদিনীপুর থেকে আস্তে আস্তে আমার কলকাতায় আসা, এখানেই আমার বাবার বাড়ি। তো কলকাতায় আসা, এবারে আস্তে আস্তে কি করব, আই স্টার্টেড অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড ডান্সার। সারেগামা, জি বাংলার যে সমস্ত ইভেন্ট গুলো হতো, অ্যাওয়ার্ড শোজ প্লাস সারেগামাপা এন্ড ব্লা ব্লা ব্লা, যারা যারা আছে যেগুলো, তো সেইখানে আমি অ্যাজ এ ব্যাকআপ ডান্সার হিসেবে কাজ করতাম। খুব বেশি করিনি, 3-4টে করেছি। করার পরে হঠাৎ যেন আমার মনে হচ্ছে যে আমি কেন পেছনে দাঁড়িয়ে আছি। পেছনে দাঁড়ানোর জন্য তো নই, আমাকে সামনে যেতে হবে। আমি কি করলাম, ওই জায়গাটাকে আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, তখন একটা খুব ভীষণই স্ট্রং টিমের সাথে আমি কাজ করতাম, যে টিম তারা এখনো ভীষণ নাম করা টিম। যাই হোক, তো এবারে দেন ধীরে ধীরে কোথায় কিভাবে স্টার্ট করব, অ্যাক্টিং লাইনে ঢুকতে হবে, অ্যাক্টিং করতে হবে। জুনিয়র আর্টিস্টের একটা কাজ পাই। অ্যাক্টিংটা কি লাইন না প্রফেশন রে? সরি, ভেরি সরি, প্রফেশন, অ্যাক্টিং প্রফেশনে ঢুকতে হবে, কাজ করতে হবে। তো আস্তে আস্তে আমি একটা জুনিয়র আর্টিস্টের কাজ পাই, করতে শুরু করি। খুব মজা লাগে। সব সেলিব্রিটি যাদেরকে আমি টিভিতে দেখেছি, ম্যাগাজিনে দেখেছি, তাদেরকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। লাইট, মেকআপ, সেট, এত লোক কাজ করছে, ভীষণ এক্সাইটিং লাগছে। কিন্তু ডায়লগ বলতে পারছি না। শাড়ি পরে পেছনে দাঁড়িয়ে আছি, কোট জামা পরে পেছনে দাঁড়িয়ে আছি, মুখটা হয়তো দেখা যাচ্ছে, কিন্তু ডায়লগটা না বলতে পারছি না, বিশ্বাস করো। মানে মানুষকে বলতে হচ্ছে ওই দেখো আমি ওই যে পাশে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, মানে বলতেও পারছি না। ঠিক আছে, একটা টাইম আমি বলতেও পারছি না। ধীরে ধীরে হঠাৎ কাজ করতে করতে শুধু মনের মধ্যে এটা ছিল যে ঠিক আছে, হয়ে যাবে, ঠিক হবে ঠিক হবে। হতে হতে একটা টাইমের পরে একটা ক্যারেক্টার আমি পাই। কেউ কারুর আমাকে পছন্দ হয়, সে আমাকে বলে যে তোমাকে একটা ক্যারেক্টার আমরা দেব। কিন্তু সেটাও অনেক দূর সম্পর্কে ক্যারেক্টার ছিল, খুবই কম ডিউরেশনের একটা ক্যারেক্টার। তো যাই হোক, একটা ক্যারেক্টারের অফার আমি পাই, আমি বেশ কিছুদিন কাজও করি সান বাংলায়। তারপরে হচ্ছে হঠাৎ আমাকে একদিন আমার যে কাস্টিং ডিরেক্টর ছিলেন, তিনি আমাকে ডাকেন অফিসে, না অফিসে না, একটা সেটের বাইরে ডাকে। আমাদের আনোয়ার শাহর সামনে যে স্টুডিওস গুলো আছে না, সিনেমা হলের পাশে, ওটার পেছন দিকেই স্টুডিও আছে, সব সিরিয়ালের স্টুডিও। সেখানে আমাকে ডাকা হয়। আমি তো খুব ভয়ে আছি, আমি জুনিয়র আর্টিস্টের কাজ করছি, এত বড় ব্যক্তি আমাকে ডাকছে, আমি কি করে যাবো। তো আমি সঙ্গে করে একজনকে আমি নিয়ে যাই। সেও জুনিয়র আর্টিস্টের কাজ করতো, কিন্তু সে আমার থেকে অনেকটা বেশি এক্সপিরিয়েন্সড ছিল। তো এরকম সেট আছে, সমস্ত সেটের বাইরে তাবু খাটিয়ে, ছাতা খাটিয়ে, আর গোল চেয়ারে সবাই বসে আছে, প্রডিউসার্স, ডিরেক্টরস, কাস্টিং ডিরেক্টরস, এটা সবাই বসে আছেন। তো আমরা দুজন গেছি।
উনি উঠে একটা চেয়ার বার করিয়ে দিয়েছে যে তুমি বসো। আমার সাথে আমি যাকে নিয়ে গেছি তাকে কিন্তু বসতে দেয়নি, কারণ তার জন্য কোনো কিছু হচ্ছে না, এখানে হচ্ছিল আমার জন্য। আমি বসে আছি, সে আমার পেছনে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরেও শুধু কফি দুটো হাত থেকে নিয়ে নে। টানটা Thank you, প্রতিমা। কফি। তো বলার পরে আমার সাথে সমস্ত রকমের কথাবার্তা হয়, কাজ বিষয়ে কি ওরা ভাবছে না ভাবছে। তো তখন আমি একটা সেকেন্ড লিডের ক্যারেক্টার পাই। সেকেন্ড লিডের ক্যারেক্টার পাই। এবারে যখন কথাবার্তা হয়ে গেছে, তখন আমার কাস্টিং ডিরেক্টর বললো ঠিক আছে চলো তোমাকে আমি একটু এগিয়ে দিই টালিগঞ্জ অব্দি, মেট্রো অব্দি। তো আমি আমার বান্ধবীকে নিয়েই ফিরি। তো উনি বলেন যে তোমার বান্ধবীকে বলো পেছনে বসতে, আর তুমি সামনে বসো। এইবারে যখন আমরা যাচ্ছি তখন বলছে যে বুঝতেই পারছো কোনো কিছু এমনি এমনি কিন্তু হয় না। আজ প্রসেনজিৎ ঋতুপর্ণা কিন্তু এমনি এমনি প্রসেনজিৎ ঋতুপর্ণা হয়নি, তাদের একটু সময় লেগেছে। তো তোমারও সময় লাগবে, তোমাকেও সময় দিতে হবে, ঠিক আছে? তো আমি বুঝলাম কি যে এখন না, এটা না, আমি করব না। আর আমার যেটুকু ইচ্ছে ছিল অ্যাক্টিং করার, বা যেটুকু যতটা আমি এক্সাইটেড হয়েছিলাম সমস্ত কিছু দেখে, আমার আর ইচ্ছে করলো না। দেন আই থট কি ঠিক আছে আমি পুরোটাই মডেলিং এর উপর ক্যারিয়ার ফোকাস করব। তারপরে আবার একটা বিউটি পেজেন্টে আমি এখানে পার্টিসিপেট করি, যেটা হচ্ছে মিস কলকাতা, আই থিঙ্ক 2017 অর সামথিং, সেই টাইমে, ঠিক আছে 10 বছর আগে। তো সেটাতে আমি পার্ট নিই, অ্যাগেন আমি সেটাতে উইনার হই অ্যাজ ইট ইজ। সেইখান থেকে আমার শুরু। তারপর ধীরে 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 স্টেপ বাই স্টেপ এখান থেকে কাজ করে 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 ন্যাশনালি কাজ করা, মুম্বাই থেকে কাজ করা, ব্যাঙ্গালোর, দিল্লি থেকে কাজ করা, দেন এখন তো বাইরে। এখন ওর প্রোফাইল দেখে, মানে মাইক্রোফোনটা দে, আমি ওর যখন প্রোফাইল দেখি, মানে সত্যি বলছি, মানে আমি এমন ভাবে দেখি, আমি ওই ছোট ফোনে দেখতে পারি না, মানে আমি ছোট ফোনে খুব একটা, যাদেরকে আমি ভালোবাসি তাদের জন্য আমার এই স্ক্রিনটা হচ্ছে আমার কাছে একটা এমন ভালোবাসার জায়গা, যেখানে আমি সবাইকে বড় স্ক্রিনে দেখার চেষ্টা করি। তার হাঁটা চলা, চাল চলন, কথাবার্তা, তার ড্যাশিং ব্যাপারটা, এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। কারণ আমার কাজ হলো যারা পিছিয়ে আছে তাদেরকে সামনের লাইনে নিয়ে আসা। বাট ওকে দেখে ইন্সপিরেশন পাওয়া। আমি দুটো মানুষকে প্রচন্ড পছন্দ করি, তার মধ্যে একটা ও, আর সেকেন্ড হলো মাই ওনলি ডটার জয়স্মিতা। বিকজ আমি আমার নিজেকে, আমার বাবাকে যেমন, আমার বাবা যেমন আমার মধ্যে নিজের বাবা আমাকে দেখতে পায়, আমি আমার জয়স্মিতার মাধ্যমে আমি নিজেকে দেখতে পাই। আমার কাছে আমার মেয়ে হচ্ছে একটা বিশাল অনুপ্রেরণা, আর ও হচ্ছে আমার কাছে একটা অনুপ্রেরণা। সত্যি বলছি, মানে আমার এত ভালো লাগে ওর সঙ্গে, ওর ছবি দেখতে, ওর কাজ দেখতে। আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না, আমি শুধু ওর কাজ দেখি। বাকিটা ওর থেকে শুনবো। বলো। এইটাই বলছি যে তুই যেটা বলছিলি কন্টিনিউ কর। তো এইবারে দেখো, এই আজকে আমি মেদিনীপুর থেকে আমি ধরবো, মেদিনীপুর থেকে আমার জার্নি থেকে একদম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মটা কিন্তু এমনি এমনি আমার মুখ দেখে হয়নি, রাইট? যদিও এখানে আমরা ফেসটাই আমাদের বেশি চলে, এটা করতে আমার 9 থেকে 12 বছর সময় লেগেছে। অ্যান্ড স্টিল নাও কোথাও গিয়ে যেন মনে হয় যে এখনো অনেকটা বাকি, এখনো অনেকটা বাকি, আমি সবই শুরু করেছি সবই। কিন্তু যখন পিছন ঘুরে আমি তাকাই, দেখি অনেকটা সময় পেরিয়ে এসেছি, 10 বছর হয়ে গেছে। তো এটা এবারে কি আর বলি, মানে লাইক ইটস অল লাইফ এক্সপিরিয়েন্স। মানুষ যদি টিকে থাকা যায়, কখন কোথায় কোন পরিস্থিতির কোন কি ভাবে লাইফ চলে যাচ্ছে, ইটস লাইক আনবিলিভেবল। এটা আমার নিজেরাও একটা টাইমে আমি বুঝতে পারি না যে হচ্ছে এটা কি, কিন্তু থামি। যে যেখানে যখন ডেকেছে, এখানে অডিশনস আছে, এখানে আছে, এখানে সেই আছে, ওখানেই আছে, চলে গেছি। এটাও হয়েছে দুবাইতে। একদিন যখন প্রথম গেছি, পকেটে টাকা নেই, হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে কাস্টিং শেষ করে সিলেকশন হয়ে গেছে কনফার্ম, হেঁটে হেঁটে বাড়ি ফিরেছি। 1.5-2 ঘন্টা সময় লেগেছে হেঁটে বাড়ি ফিরতে। মানে
এটা নয় যে আমি বিদেশে চলে গেছি বলে বা বিদেশি কাজ করছি বলে যে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল ব্যাপার হয়তো আমি অ্যাজ এ রেকগনাইজড আমি হচ্ছি, ঠিক আছে, আমি যে সম্মানটুকু পাওয়ার আমি সেটা পাচ্ছি, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি ফর ইট, ঠিক আছে। বাট স্টিল সেটার বাইরেও কিন্তু একটা একটা আলাদা জগৎ আছে যেটা সবাই দেখতে পায় না। তো এটা ইভেন ইভেন মুম্বাইতেও যখন আমি থাকতাম, আমি মুম্বাইতে যখন কাজ করতাম, নিজের বাড়ি থাকা সত্ত্বেও একটা টাইম হয়েছে যেখানে আমি টলে গিয়ে থেকেছি, কাস্টিং এর উপর লাইন দিয়ে দাঁড়িয়েই আছি। ইনফ্যাক্ট এত ভালো প্রোফাইল, যেটা তুমি বলছো, এত ভালো প্রোফাইল, এত কিছু থাকার পরেও কিন্তু রিজেকশন ফেস করেছি, প্রচুর প্রচুর রিজেকশন ফেস করেছি। রিজেকশন মানুষকে অনেক কিছু শেখায়। রিজেকশন মানে থেমে যাওয়া না, রিজেকশন মানে হচ্ছে তোমাকে ভগবান অনুপ্রাণিত করছে। তুমি আজ ফেল হয়েছে তো কি হয়েছে, আগামী দিন তুমি ঠিক পারবে। আর আমি 100% রিজেকশন পাওয়া মানুষদেরকেই জীবনে অনেক বড় হতে দেখেছি, নিজেকে মানে মানে অনেক বড় হতে দেখেছি তাদেরকে। ক্লাস 8-এ ফেল করা একটা আমার বান্ধবী, ওর বাবা ওকে বলতো তোকে ধরে বিয়ে দিয়ে দেবো, তোকে ধরে বিয়ে দিয়ে দেবো। সে আজকে নিউজিল্যান্ডে বিশাল ব্যবসায়ীর ওয়াইফ, সাথে সে দুটো কোম্পানি চালায়। আমাদের মতো ওখানে তো কেউ বসে থাকে না, দুটো কোম্পানি চালায়। ও ফেল করেছিল বলে ও বাড়িতে ঢুকছিল না, তো আমাদের বাড়িতে চলে এসেছিল, আচ্ছা, যেমন বাবা আমাকে পেটাবে। সত্যিই তাই, ওকে প্রচুর মেরেছিল ওর বাবা, প্রচুর মেরেছিল, এবং ও সুইসাইডও করতে গেছিল। কিন্তু তখন ল্যান্ডফোনের যুগ। আমি ওকে ফোন করেছি, ল্যান্ডফোনে ফোন করেছি, ফোন করে বলছি শোন, অমিতাভ বচ্চনের একটা সিনেমা এসেছিল শাহেনশাহ, এই কালকে আমরা ফেল করার আনন্দ নেওয়ার জন্য নারায়ণী সিনেমা হলে শাহেনশাহ দেখতে যাব। বলে ভাই আমি না সুইসাইড করতে যাচ্ছিলাম। ঠিক আছে যাবো যাবো যাবো, ঠিক আছে যাবো। আজকে সে অনেক দূর। ইভেন আমি আমার কথা বলছি, আমিও ক্লাস 8 বা 9-এ খুব খারাপ রেজাল্ট করেছিলাম, অঙ্কেতে 0 পেয়েছিলাম। কিন্তু সেই বছরই আমার রেজাল্ট খারাপ হয়েছিল। মানে আমি তখন হোস্টেল থেকে প্রথম এসেছিলাম, সেই জন্য আমার এটা হোস্টেল থেকে এসেছি, একটা বেশ ছাড়া ব্যাপার, উড়ছি, বড় হয়ে গেছি একটা ব্যাপার। তো সে বছর আমার রেজাল্ট খারাপ হয়েছিল। ওই যে আমি ঠ্যাঙানিটা খেয়েছিলাম, বাবা মার ঠ্যাঙানিটার মধ্যে কিন্তু একটা বেশ মিষ্টি ব্যাপার থাকে। ওটা না খেলে কেউ বড় হতে ওটা না খেলে কেউ বড় ওটা হতে না পারে। খেলে কেউ বড় হতে পারে না। তো আলটিমেটলি ভগবানের আশীর্বাদে আজ আমি আপনাদের সামনে বসে আছি। সুতরাং অসফলতা আপনার কাছে আজ আছে, সফল হওয়ার চেষ্টা করতে হবে। অসফল মানুষ সারা জীবন অসফলতা দেখে না, তাকে সফল হওয়ার চেষ্টা করলেই ভগবান তাকে সফলতা দেয়। এই টপিকে একটা কথা আমার মনে পড়ে, যখন ছোট ছিলাম পড়াশোনা আমার আমার ব্রেন ছিল বরাবরই, কিন্তু আমি পড়তাম না, বদমাইশি করতাম, মানে 10-এর আগে। তো এইবারে তখন যখন স্কুল ক্লাসরুমে যত টিচাররা আসতো, আমি তাদের নোক দেখতাম, কেমন করে চুল বেঁধেছে দেখতাম, শাড়িটা কেমন করে, কি জুতো পরেছে দেখতাম, লিপস্টিক কোন কালারের লাগিয়েছে দেখতাম, এগুলো আমি দেখতাম। আর সেগুলো টিচার অবভিয়াসলি বুঝতে পারতো। তো যথারীতি যখন রেজাল্ট বেরোতো, ওই প্যারেন্ট পিটি মিটিং যেটা, সেই টাইমে হচ্ছে বাবা বা মা কেউ যেত, তো তখন টিচাররা কমপ্লেন করতো যে পড়াশোনা করে না, সারাদিন আমাদের দেখে আমরা কি সেজে এসেছি, এরকম করে খুব কমপ্লেন করতো, খুব বকতো, ঠিক আছে, সবার সামনে খুব বকতো যে তোমার পড়াশোনায় মন নেই, তুমি আমরা কি কি পড়েছি তুমি সেসব দেখো। আর বলতে নেই, আমি লাইক কি বলবো, আজকে তারা প্রত্যেকে আমাকে ফলো করে, প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা স্টোরিতে তারা কমেন্ট করে, এন্ড দে আর ভেরি প্রাউড। Yes, এটাই বড় কথা, Yes. যে টিচাররা আমাদেরকে ফলো করে, আমাদেরকে দেখে এবং তারা প্রাউড ফিল করে। একদম। Yes. এন্ড আই এম সো হ্যাপি যে আমি তাদেরকে প্রাউড করতে পেরেছি। ডিআইএস কি লিখেছে একটু দেখ।
আমি দেখলাম তুমি বসন্ত উৎসবে আসছো, দেখার সুযোগ হবে তোমাকে সামনে থেকে। একদম দিয়া, নিশ্চয়ই দেখা হবে। তুমি আমাকে খুঁজে নেও, আমরা একসাথে অনেক আড্ডা দেব, অনেক গল্প করব। অলোক দাস লিখেছেন, ওয়ান ডে আই উইশ আই এম অলসো ইন দিস লাইভ ব্রডকাস্ট। একদম নিশ্চয়ই সেরকম করতে হবে নিজেকে, আর এটার জন্য তো জেডি আছেই। প্রতাপ দা একটা ইভেন্টে গেছে, প্রতাপ দা এখন বোলপুরে শুট করতে গেছে। প্রতাপ দা তো লাইভ দেখছে, তো প্রতাপ দাস উদ্দেশ্যে কিছু। প্রতাপ দা, তুমি কোথায়? সকালেই আমার প্রথমের সাথে কথা হয়েছে, আমি তো এসেছি তোমাদের জন্য। হ্যাঁ, তুমি এরকম, আমি দেখলাম, আমিও তোমার স্টোরি দেখলাম যে তুমি বোলপুরে যাচ্ছ, ট্রেনে আছো। অনেক 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 ভালো থেকো, অনেক আশীর্বাদ করো, আমিও যাতে অনেক ভালো থাকি, অনেক বড় বড় কাজ করতে পারি। এন্ড তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমরা দেখা করব, আর খুব আড্ডা দেওয়া হবে। আর খুব ভালো করে তোমরা যে প্রজেক্টের জন্য গেছো, খুব ভালো করে তোমরা শুট করো। দাদা, আমরা কাজ করি, কাজ করলে কাজ খারাপ ভালো বেরোবেই, বাট আমাদের খারাপ কিছু হয় না, আমাদের ভালোটাই হয়। একদম। আমরা এসছি পজিটিভিটি বিতরণ করতে, পজিটিভ কাজ করতে। আচ্ছা, আমার সঙ্গে তোর কিভাবে আলাপ রে? তোমার সাথে আলাপ আমার প্রতাপদার থ্রু দিয়ে। হঠাৎ প্রতাপদা, আমরা একটা শুট করছিলাম একটা স্টুডিওতে, হঠাৎ প্রতাপদা বলে আমার একজন খুব চেনা পরিচিত একজন খুব কাছের লোক আসছে, জেডি। জেডি নামটা শোনা শোনা, কিন্তু আমি তাকে কোনোদিন দেখিনি। মনে আছে স্টুডিওতে? হ্যাঁ, তো আবিরদার স্টুডিওতে দেখা হয়েছিল। তো তো সেখান থেকে আমাদের প্রথম আলাপ, কিন্তু সেখানে খুব একটা কথাবার্তা হয়নি। আমি শুটে ব্যস্ত ছিলাম, প্লাস বাড়ি যাওয়ারও তাড়াহুড়ো ছিল বলে আমরা চলে গেছিলাম সামহাউ কোনো রকম ভাবে। তারপর মনে হয় তোমার সাথে আমার দেখা হয়েছিল নন্দনে। হ্যাঁ, সেখান থেকেই তোমার বাড়ি, তারপর সমস্ত কিছু, তারপর বসন্ত উৎসব, আর তারপর আবার আজকে এখানে। কিন্তু দেখাটা হয়তো আমাদের খুব কম সংখ্যায় হয়েছে, কিন্তু যে রকম ভাবে আমরা কানেক্ট হয়ে গেছি, মনে হবে যেন অনেক দিনের সম্পর্ক। না, দেখাটা আমাদের খুবই কম হয়েছে, সময়ও আমরা একসাথে অনেক খুব কম কাটিয়েছি, কিন্তু দিস ইজ আ ভেরি হোমলি ফিলিং ওয়েন ইট কামস টু জেডি। এবার বল, আমাদের এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, আমাদের যে কলকাতা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে তুই যেহেতু মুম্বাইতে কাজ করেছিস, কলকাতার বাইরে কাজ করেছিস, বিদেশে কাজ করেছিস, আমাদের আমাদের এখানকার সঙ্গে ওদের ডিফারেন্স কি, আর আমরা কিভাবে এই ডিফারেন্সটাকে আপগ্রেড করতে পারবো, এই ব্যাপারে যদি বলিস কিছু। দেখো, ডিফারেন্স হচ্ছে সোচ। ডিফারেন্স আর কিছুই না। এখানেও যেরকম যে প্রসেসে কাজ হয়, বাইরের সমস্ত জায়গাতেও সেই প্রসেসেই কাজ হয়। আমি যদি মনে করি আমি তো কলকাতার মেয়ে, আমি কি করব, তাহলে কিন্তু হবে না। আমাকে সবার কাছ অব্দি পৌঁছতে হবে, আমার টার্গেট কারা সেটা আমাকে দেখতে হবে, রাইট? আজকে তুমি যখন বসন্ত উৎসবের যে এই যে ইভেন্টটা তুমি যখন অর্গানাইজ করো, তুমি কাদের জন্য ভেবে করো? নিজের মানুষদের জন্য ভেবে করো, যাতে এটা সবার কাছে পৌঁছে যায়। সবাইটা কি কোথাও লিমিটেড আছে? নেই না? তাহলে এটা এটা ভাবলে হবে না যে আমি শুধু কলকাতার মধ্যেই থাকতে চাই, এই ফটোগ্রাফারের সাথেই কাজ করতে চাই। তোমার চিন্তা ভাবনা তুমি কোথায় করছো, তুমি মন দিয়ে কাজ করে যাও, এমনি এগিয়ে যাবে, প্রথম জিনিস। দ্বিতীয়ত, যদি ডিফারেন্স আমরা দেখতে চাই, সেটা হচ্ছে যে আবার ওই একই জিনিসে বলবো, যে যে জিনিসটা আমরা ট্রাই করে আসছি এতদিন ধরে, সেটাকে যদি একটু স্টপ রেখে একটু নতুন কিছু করা যায় না? হ্যাঁ, যেটা এত দিন ধরে বছরের পর এক জিনিস চলে আসছে, সেটাকে যদি একটু পজ রাখি আমরা, আই থিংক তাহলে একটু উন্নতি হয়তো হবে, রাইট? আর এটাই যা। আর নিজের এবারে কে কিরকম ভাবে চেঞ্জ হবে, একটা মডেল বা একজন ফটোগ্রাফার, এটা কিন্তু তার নিজের উপর ডিপেন্ড করছে। একটাই জিনিস বলবো, অন্য কাউকে কপি করাটা, যদি কেউ আমরা কপি করি, তাহলে আমরা সারা জীবন কিন্তু কপি করে যাব, ওয়ান এন্ড ওয়ান কেউ হতে পারবো না। তাহলে একটা কথা বল, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি একজন মডেল, আমি একজনকে কপি করি, সেটা হলো তিতাস। আমার তিতাসের হাঁটা চলা, চাল চলন, ভঙ্গি, মাঙা, ক্যামেরা ফেস করা, ক্যামেরার বাইরে ও কিরম ভাবে করে সেটাও আমি কখনো দেখে নিয়েছি, ফর কোনো একটা বিটিএস এ হয়তো দেখে নিয়েছি। সে তোকে কপি করতে চাইছে, এটা তার কতটা অন্যায়?
এটা পুরোটাই অন্যায়। আমি কেন বলবো, তুমি আমাকে কপি করো না, তুমি ইন্সপায়ার হও আমাকে দেখে, কিন্তু কপি করো না। আমি কারণ কিচ্ছু জানি না হ্যাঁ, তো, ওটাই আমি আমি বলছি। ব্লাইন্ড। ওটাই আমি বলছি, তুমি আমাকে দেখছো, আমার থেকে শেখো, আমি কেমন ভাবে হাঁটছি, বসছি, চলছি, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যেও 1% হলেও একটা নিজস্বতা নিয়ে আসাটা বেশি জরুরি। কারণ তুমি আমাকে কপি করছো, তুমি সেগুলো নিজের মতো করছো, লোকে কিন্তু তোমাকে খুঁজবে না, তোমার মধ্যে পাবেও না দেখতে, লোকে তোমার মধ্যেও আমাকে খুঁজে পাবে, রাইট? যেটা পুরো তিতাসের মতো, তাই তো? তাহলে তোমার তোমার আইডেন্টিটি কোথায়? জাস্ট এটা উল্টে নে। একটা ডান্স টিচার বা তুই একটা ইনস্টিটিউট করেছিস, তুই তো স্টুডেন্টদেরকে তুই যেটা জানিস তুই কিন্তু সেটাই শেখাবি। 100 বার। তুই তাকে বলবি না তুমি আলাদা কিছু করবে, তুই কিন্তু তোরটাই তুই শেখাবি, যে এই রকম ভাবে হাঁটবে, এরম ভাবে গিয়ে এরম ভাবে টার্ন মারবে, এরম ভাবে তাকাবে, এরম ভাবে তাকাবে, এটাই তোমাকে আমি শেখালাম। সেক্ষেত্রে সে যখন তোকে কপি করে, কপি মানুষ কাকে করে? নো নো নো, কপ- এখানে আমি একটা পয়েন্ট বলতে চাই। আমি একটা স্টেপ শেখালাম, হাতটা ডান দিকে তুলবে, বাঁ দিকে নামাবে, ডান দিকে তুলে বাঁ দিকে নামাবে, আমি এটা শেখাতে পারবো। বডি ল্যাঙ্গুয়েজ আর পার্সোনালিটি আমি শেখাতে পারবো না, সেটা নিজের ভেতর থেকে আসে। আসবে তো। এটা একটু তর্ক হয়ে যাচ্ছে যদিও, বাট এই তর্কটা খুব ভালো লাগছে ওর সাথে করতে। সেটা হলো, একটা স্কুলে এবিসিডি, অ ক খ, বীজগণিত, পাটিগণিত করে একটা বাচ্চাকে টিচার মাধ্যমিক অবধি পৌঁছে দেয়। মাধ্যমিকের পর বাচ্চাটা নিজের মতন করে ফ্লাই করে। ঠিক আমি এটাই বলছি, কপি আমি তোকে করব কেন? তুই আমার ইন্সপিরেশন। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট এই যেটা তুই বলছিস যে এই অ্যাটিটিউড, অ্যাপিয়ারেন্স, এই যে ব্যাপারগুলো, এগুলো তো আমি আগে তো চিঠি লেখা শিখবো, তারপরে আমি ওই চিঠিটা কোন কাজে ব্যবহার করব, কিরকম ভাবে আমি চিঠিটা কোন পেপারে লিখবো, সেটা তো আফটার দ্যাট। কপিটা কিন্তু মানে আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি, ও হয়তো ঠিক যে তুমি কাউকে কপি করো না, বাট না, আমি কপি করব। কিরম ভাবে কপি করব? যেমন আমি এরম ভাবে হাত জোর করে দাঁড়ানো মানেই আমরা ভেবে নিই যেটা এটা বিবেকানন্দ স্টাইল। তোর যে স্টাইলটা, তোকে যে কপি করবে, মানুষ ভাববে তিতাস ওর মধ্যে বেঁচে আছে। তিতাসের সিগনেচার ওটা, তিতাসের সিগনেচার। যেমন প্রতাপদা লাইট যাকেই শেখায়, আমি প্রতাপদা যাকে লাইট করা শেখাবে আমি ধরে ফেলবো। কেন? আমি প্রতাপদার মারাত্মক পরিমাণে ফলোয়ার। জানি এটা, কিন্তু আমি রিসেন্টলি একটা এই সেম টপিকে আমি একটা ভিডিও বানিয়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম 1-1.5 মাস আগে। আমরা কপি করছি, একটা লেভেল অবধি কপি করা ভালো। ধরো একটা পোজ, আমি একটা ছবিতে পিন্টারেস্টে একটা পোজ দেখলাম, সেম জিনিসটা আমি করার চেষ্টা করছি। ভুলটা কোথায় হচ্ছে জানো তো? প্রত্যেকটা পার্সোনালিটির, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, ডিফারেন্ট ফেস কাটিং, বডি স্ট্রাকচার, সমস্ত কিছু ডিফারেন্ট আছে। আজকে ও ডান দিকে হাত তুলেছে বলে আমি তুললে আমাকেও যে দেখতে ভালো লাগবে তার কিন্তু কোনো মানে নেই। আমি চেষ্টা করব ওর মতো হাতটা তোলার, কিন্তু চেষ্টা করার আগে একবার আয়নায় দেখে নেবো আদৌ আমাকে ভালো লাগছে তো দেখতে। আই ক্যান বি ইন্সপায়ার্ড। সেই পর্যন্ত নিজেকে জ্ঞানটা নিয়ে যেতে হবে তো। হ্যাঁ, এক্স্যাক্টলি, তার জন্য তো আমরা আছি তো। এটাই তো, সবাইকে এটা কপি করো। আমিও কাউকে দেখে শিখেছি। আমি yes. আগেও বলেছি আমি সানন্দা, 19-20 এইসব দেখে শিখেছি। কপি একটা টাইম অবধি। প্রতাপদা একটা কমেন্টস করেছে, প্রতাপদার তিতাস অনেকদিন পর দেখলাম তোমাকে, খুব ভালো লাগলো, একদম তোমাকে আমি সামনে থেকে দেখতে চাই, তাড়াতাড়ি বোলপুর থেকে ফিরে এসো। ইয়েস। কন্টিনিউ। তো কপি একটা লিমিট অবধি করা ভালো, তারপরেও যেটুকু তুমি কপি করছো সেটার পরেও আই উড রিকোয়েস্ট যে একটু হলেও 1% হলেও যদি একটু আমরা নিজস্বতা, নিজের কিছু যদি ওর মধ্যে ইনপুট দিতে পারি, তাহলে সেটা অনেক বেটার হয়। সেটা গুরু, যে গুরু থাকে না, যে গুরু থাকে, এই কথাটা তোর, এই কথাটা আমি এই কারণে মানছি, এই কারণে আমি যখন নতুন নতুন বাচ্চারা, আমাদের ইন্ডাস্ট্রিটার মধ্যে কোনো ব্যাকরণ নেই, কোনো ইনস্টিটিউট নেই, কিচ্ছু নেই। আমরা ছেলেরা মেয়েরা যাদের মনে হয় আমরা মডেলিং করব, তাদের কাছে ইন্সপিরেশন হচ্ছে ফ্যাশন সিনেমা। যারা যখন র্যাম্পে হাঁটে তখন ভাবে আমি ফ্যাশন সিনেমাতে কঙ্কানা রানাওয়াতের মতন হাঁটবো। ওখানে কিন্তু প্রিয়াঙ্কাও ছিল, কিন্তু প্রিয়াঙ্কাকে আমরা খুব একটা ভাবি না। এক্স্যাক্টলি। কঙ্কনা রানাওয়াত ওখানে যে পারফর্মটা করেছে,
সেই পারফর্মটাই কিন্তু যত মেয়ের মধ্যে আমি র্যাম্পে হাঁটা বা রানওয়েতে হাঁটতে দেখি, ইচ অ্যান্ড এভরিবডির মধ্যে আমি ওই একটা জিনিস খুঁজে পাই, তাদের হাঁটা চলা চালচলনের মধ্যে কঙ্কনা রানাওয়াতের থিঙ্কিং আছে। সিগনেচার একদম signature। সিগনেচার মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা উঠে আসছে, তারা কঙ্কনা রানাবতী তাদের কাছে একমাত্র মডেল। একদম। কারণ আমি এখনো অব্দি 300-350 ওপরে শোতে গেস্ট হয়ে গেছি, প্রত্যেকটা শোতে, ইনক্লুডিং লাস্ট মিতালির শোতে আমি গেছিলাম, সেখানেও আমি জিজ্ঞেস করি মেয়েদেরকে, হ্যাঁ রে কঙ্কনা রানাওয়াতের সিনটা মনে আছে? বলে স্যার ওটাই তো আমি। ভেরি গুড। সুতরাং আমাদের ইন্ডাস্ট্রিতে যেহেতু কোনো ব্যাকরণ নেই, কোনো টিচার নেই, কোনো স্কুল নেই, যে কারণে আমাদের বাচ্চারা যে তারপরেও পারফর্ম করছে, এটার জন্য কিন্তু হ্যাটস অফ। তারা কিন্তু দেখে দেখেই শিখছে। এবং আমি অনেক সময় বলি যে তোমাদের যে গ্রুমার থাকবে, সে গ্রুমার তোমাদেরকে অনেক কিছু শেখাবে, তোমরা শেখো সেখান থেকে, বাট কাউকে একটা ইনস্টাগ্রাম থেকে কাউকে একটা ফলো করো, তার হাঁটা চলা স্টেপ সব কিছু করো। আমি জয়স্মিতার ক্ষেত্রে কিভাবে হয়েছে আমি জানি না, আমার মেয়ে তো ছোটবেলা থেকে এই এই যে হলঘরটা, এখানে দাপাতো দাপাতো, ওর একটাই খেলা, কিন্তু মডেল হবে না। ও মডেল হবে না, ওকে তো আমরা জোর করে মডেল করেছি। বাট সত্যি আমাদের আমাদের ইন্ডাস্ট্রিতে একটা স্কুলের দরকার আছে, একদম তাই। যে স্কুলটায় তিতাসের মতন টিচাররা সেখানে বাচ্চাদেরকে দাপানো শেখাবে স্টেজে, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই যদি আমি কোনোদিন সুযোগ পাই, আমার যতটুকু এক্সপিরিয়েন্স, আমি যতটুকু শিখেছি, আমি এটাকে একদম শেয়ার করার জন্য আমি কিন্তু তৈরি। একদম। একদম এনি টাইম তুমি আমাকে বলবে, আমি আছি। আমার খুব শীঘ্রই, মানে আমি এবছরটা, এই বসন্ত উৎসবটা কেটে গেলে এই বছরটা আমি একটু ভাবছি যে আমাকে যেন তেন প্রকারেণ আমাকে এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে আপগ্রেড করতে হবে। কারণ 2026টা খুব ভালো সাল আমাদের আর্টিস্টদের জন্য। 2026-এর আর মাত্র 10টা মাস বাকি আছে। এই 10টা মাসের মধ্যে আমি যদি একটা ইনস্টিটিউট চালু করতে পারি, আসলে সত্যি কথা বলতে আমি তো ওই 1000 স্কোয়ার ফুটের মধ্যে ইনস্টিটিউট চালু করতে পারবো না। আমাকে চালু করতে হলে অন্ততপক্ষে 30,000 স্কোয়ার ফুট লাগবে আমার, যেটা অনেকটা খরচা সাপেক্ষ। অন্ততপক্ষে 10 কোটি টাকার প্রজেক্ট এটা, যেটার জন্যই আমি সারাটা দিন হয়তো দৌড়দৌড়ি করি, সারাটা দিন খাটি এবং সারাটা দিন দুনিয়ায় দুনিয়ায় হাত মেরে বেড়াই, যে কি করে আমি আমার এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে একটা সময় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নিয়ে যাব। দিল্লি মুম্বাইয়ের যারা মানে আর্টিস্ট যারা যারা মডেল যারা, তারা কলকাতার আর্টিস্টদেরকে পাত্তাই দেয় না। একদমই তাই। অথচ কলকাতার বাঙালিই চাই। বাঙালি চাই। বাঙালি কিন্তু সমস্ত জায়গায় আছে, এমন কোথাও নেই। বিশ্বাস করো, আমার ওখানে দুবাইতে যাওয়ার পরে একজন খুব ক্লোজ একটা বন্ধু আমার হয়, সে কিন্তু হরিয়ানবি, হিন্দিতে কথাবার্তা বলে, সে শারজাতে থাকে। বিশ্বাস করো, আমি একটা ভিডিও ছেড়েছিলাম, হঠাৎ একদিন সন্ধ্যেবেলা আমরা দুজনে বসে আছি, বলছে বাঙ্গাল মুঝে বহুত পছন্দ है, आई लव বাঙ্গাল, I can speak in Bengali, not in a very fluent way, but কিছু কিছু আমি বুঝতে পারি। আমি কিছু কিছু বুঝতে পারি মানে, হাউ ইউ নো দিস? কিছু কিছু বুঝতে পারি। তখন ও গান গাওয়া শুরু করে, সঙ্গীত বাংলায় যে সমস্ত গানগুলো হয়, দেব, কোয়েল, জি, সে একের পর এক ও গান গেয়ে যাচ্ছে। তো বাঙালি মানে বাংলা ইজ a very popular and it's all over. দেবারতী কি বলেছে একবার দেখ। গুড আফটারনুন, বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা সবাইকে। একদম আমার তরফ থেকে গুড আফটারনুন দেবারতী, এন্ড আমার তরফ থেকেও বসন্ত উৎসবের অনেক 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 আগাম শুভেচ্ছা সবাইকে। আমরা শিল্পী, আমরা খুব একটা হারতে শিখিনি। যতই কলকাতা বসন্ত উৎসবকে বন্ধ করার জন্য চেষ্টা করা হোক, আমরা জানি আমাদের স্টেজ লাগে না, সাউন্ড লাগে না, মাঠ সাজানো লাগে না, কিচ্ছু লাগে না। আমরা যদি 30,000 মানুষ এক জায়গায় একদিনে এসে পৌঁছই, ওটাই সেলিব্রেশন। সেলিব্রেশন মানুষের মনের মধ্যে, সেলিব্রেশন মানুষের মানুষের মনের মধ্যে।
তার জন্য আলাদা করে স্টেজ আলাদা দরকার করে নেই, কিচ্ছু লাগে না। কিচ্ছু দরকার নেই। আমরা 2020 আমরা যেখানেই যাবো সেটাই স্টেজ। আমরা যেখানে যাব সেখানেই কাঁপিয়ে দেবো। একদম 10টা আর্টিস্ট যদি মেট্রো করে যায় না, মেট্রোর পুরো অ্যাটেনশনটাই আমরা টেনে নিই। এটাই আমরা, তাই তো? যতই বুড়ো হই আমরা, যতই আমরা যা হই, কিন্তু আমরা যেখানে যাব সেখানে পুরো আমরাই অ্যাটেনশন টানবো, একদম, তাই তো? আচ্ছা, তার জন্যই তো আমরা। এবার বল, এই রিসেন্ট তোর এই যে দুবাই ট্যুরটা, এই দুবাই ট্যুরটার ব্যাপারটা কিভাবে কি করলি না করলি সেই ব্যাপারটা একটু জানতে চাইছিলাম। এটা একটা অনেকটা ডিপ টক হয়ে যাবে, একটু সময় লাগবে বলি। বল। তো দুবাই ওয়াজ নট ইন মাই প্ল্যান, একদমই প্ল্যান ছিল না। আমি ইন্ডিয়াতে খুব ভালো কাজ করছিলাম, কলকাতা সমস্ত বাকি আদার যে সিটিজ আছে সমস্ত নিয়ে আমি খুব ভালো কাজ করছিলাম। কাজ করতে করতে হঠাৎ আমি একটি জোর ধাক্কা পাই। ঠিক আছে, ধাক্কাটা মানে একদম আকাশ ভেঙে পড়ার মতো। নাথিং ওয়াজ পার্সোনাল, এভরিথিং ওয়াজ প্রফেশনাল। প্রফেশনালি মানে আমি যেটা এক্সপেক্ট করছিলাম না, আমার কান অব্দি এমন এমন কিছু জিনিস পৌঁছায় যেটা আমার হয়তো না পৌঁছালে ভালো হতো, হয়তো, কিন্তু সেগুলো আমার কাছে যাই হোক পৌঁছে যায়। আর যেভাবে আমি কাজ করছিলাম, আমি একদম অন্ধের মতো কাজ করছিলাম এতদিন। হঠাৎ আমার চোখ খোলে, অ্যান্ড চোখটা খোলার পরে অ্যান্ড ইট ওয়াজ লাইক দ্যার ইজ নাথিং। মানে আমি এই রুমের মধ্যে, কিন্তু রুমের মধ্যে কিছু নেই, এরকম একটা পরিস্থিতি আমার কাছে এসে যায়। তারপরেও সামহাও অর দি আদার আমি চেষ্টা করছিলাম কিভাবে কাজ করা যায়, কিভাবে অপরচুনিটিস বাড়ানো যায়। আমি কাজও করছিলাম গো, মুম্বাইতে কাজ করছিলাম, টাকা পয়সা কামাচ্ছিলাম, সবই করছিলাম, বাট সামহাও না আমি না ওই নিজস্বতাটা আর ফিল করতে পারছিলাম না, যে আমি কি, আমার এক্সিস্টেন্সটা তো দেখতেই পাচ্ছি না আমি কোথাও। আমি তো এইভাবে হারিয়ে যেতে পারি না। আমি এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করছি, মুম্বাই থেকে ব্যাঙ্গালোর যাচ্ছি, ব্যাঙ্গালোর থেকে কলকাতায়, এখানে সেখানে ওখানে, কিন্তু কোথাও গিয়ে না আমি না, আই ওয়াজ নট ফিলিং মি, যেটা তিতাস। আমি যতক্ষণ না আমি নিজে কনফিডেন্ট হব ততক্ষণ কিন্তু আমি আমার অডিয়েন্সকে কনফিডেন্স দেখাতে পারবো না। তো আমি কোন রকম ভাবে আমি এটা না ফিল করতে পারছিলাম না। হঠাৎ কেউ একজন মানে ভগবানের মতো আমার কাছে আসেন, এসে বলছে তোমার কি হয়, কি হয়েছে, তুমি এরকম কেন করছো? বললাম কি করছি না, বিশ্বাস করো আমি তখন মুম্বাইতে ছিলাম, কাজও করছি, আমার কাছে জুতো অবধি ছিল না। আমার নিজের জুতো আমি অন্য একজনকে দিয়ে দিই, তার কাছে জুতো ছিল না বলে আমি চটি পরে পরে সব জায়গায় ঘুরছিলাম। রিসেন্টলি গত বছর বাড়ি আছে, নিজের বাড়ি আছে, আমি প্রত্যেক মাসে রেন্ট দিচ্ছি, তারপরেও আমার কাছে থাকার মতো জায়গা নেই, রাতের বেলা ঘুমানোর মতো জায়গা ছিল না, মানে সিচুয়েশন এমন ছিল। গত বছর অগস্টের কথা। হঠাৎ উনি আমাকে কিছু তো উনি সেন্স করেন, কারণ উনি আমাকে অনেক দিন ধরে আমাকে চেনেন। তো চেনার পরে উনি আমাকে বলে যে তোমার কি হয়েছে, তুমি এরকম কেন করছো, হোয়াই আর ইউ সো ডিস্টার্বড। আমি ওনাকে সব বলি যে কি কি ঘটনা ঘটেছে, কি ঘটেনি, এই সেই হ্যান ত্যান। তো উনি তখন বলে তুমি বাইরে, তোমার এত ট্যালেন্ট, তুমি বাইরে কেন যাচ্ছ না? বিশেষ করে যেটি আমি না আগে ভীষণ ভয় পেতাম, যে আমি একা কিছু করতে পারবো না, আমি একা কোথাও যেতে পারবো না, আমি কারোর সাথে কথা বলতে পারবো না, কিছু করতে পারবো না, এসব আমি ভাবতাম। তো যাই হোক সামহাও উনি আমার মনে সাহসটা জাগায়। তো আমি বাড়িতে বলি এরকম আমি যেতে চাইছি, কেনাই? বললো তুমি যদি যেটা তোমার ভালো লাগবে তুমি সেটা করো। তো আমি বাড়িতে বসে আমি চেক করি যে কোথায় যাওয়া যায়। তো সেই টাইমে আমার ইনস্টাগ্রামে প্রচুর দুবাই 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 রিলস আসছে, ঠিক আছে? আমি বলি ওকে, যখন দুবাই এসে লেটস গো এন্ড সি হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং দেয়ার। তো সেটা করার পরে আমি চেক করি হোয়াট আর দ্য বেস্ট মডেলিং এজেন্সিজ ইন দুবাই। 3-4টে আমার গুগলে আসে। আসার পরে আমি 3টেকেই আমি ইমেল পাঠাই। করার পরে 3জনেই আমাকে রেসপন্স করেছে। ভেরি গুড। 3জনেই রেসপন্স করার পরে ওরা বলছে নেক্সট উইক আমরা 3জনেই তোমার সঙ্গে দেখা করতে চাই। তো যাই হোক আমি 3 দিনের একটা টিকিট কেটে আমি চলে যাই। ওখানে চলে যাওয়ার পরে দেখি যে ওখানে কি হয়, আমাকে অ্যাপয়েন্টমেন্ট তো ফিক্স করেছি, মিটিং তো করতেই হবে। দুর্গাপুজোর ঠিক পরে যাই, আমি কথাবার্তা বলি অ্যান্ড আই ফিল ভেরি গুড। একটা জিনিস আমি তোমাকে বলবো, যেটা আমি এখানে যে মাইনাস পয়েন্টটা যেটা ফেস করেছি, অনেক পপুলারিটি পাওয়ার পরেও, অনেক ভালোবাসা, অনেক কাজ পাওয়ার পরেও সামহাউ অর দি আদার আমি কোথাও না কোথাও গিয়ে একটু টাইপ কাস্টেড হয়ে গেছিলাম। ঠিক আছে, একটা পার্টিকুলার জনারের ওপরেই আমাকে জাজ করতো লোকে, করতো। এটা যেটা সত্যি, এটা আমি আই উইল নট গেট বায়াসড, বাট যেটা সত্যি আমার যেটা এক্সপিরিয়েন্স আমি ফেস করেছি আমি সেটাই বলছি।
বিশ্বাস করো ওখানে যাওয়ার পর সবাই আমাকে এমন ভাবে আপন করেছে, কারণ ওরা কিন্তু আমাকে চেনে না। আমি ওখানে যে অ্যাপিয়ারেন্স নিয়ে গেছিলাম গেছি, ওরা সেই ওইটাকেই, অ্যাপিয়ারেন্সটাকেই ওরা একসেপ্ট করেছে। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, করার পরে তো ওরা বললো তুমি আমাদের সাথে জয়েন করতে পারো, এই সেই হ্যান ত্যান। তো আমি বাড়ি চলে আসি। চলে আসার পর ও আবার তুই চলে এসেছিস? হ্যাঁ, আমি 3 দিনের জন্য গেছিলাম, তো ওটা তখন ট্যুরিস্ট ভিসাতে গেছিলাম। বাড়ি চলে আসি, বাড়িতে চলে আসার পর ডিসাইড করে নিই যে আমি যাচ্ছি। আমার সমস্ত কিছু, এত দিনের সমস্ত কিছু এখানে ফেলে, বাবা মায়ের কাছে দিয়ে, আমার পুরো, এটা তোমার আগেও আমি বলেছি, আমার পুরো লাইফটা একটা 30 কেজি একটা সুটকেসের মধ্যে ভর্তি করে, আর একটা নতুন ক্যামেরা আমি কিনেছিলাম। ফুজি ফিল্মের একটা নতুন ক্যামেরা আমি কিনি। ওই 30 কিলো সুটকেসটা আর ওই একটা ক্যামেরা নিয়ে আমি সমস্ত কিছু এখানে রেখে দিয়ে আমি চলে যাই, কোনো কিছু কন্ট্যাক্ট ছাড়া। কাউকে জানাইনি। সবাই ভেবেছে হয়তো আমি ঘুরতে গেছি, কাউকে জানাইনি, কাউকে কিছু বলিনি, সব ফ্যামিলি জানতো। আমি জাস্ট চলে যাই ওখানে। তো ওখানে আমার একটা অনেক দূরের একটি বন্ধু আছেন, চেনা জানা ছিল। তো তাকে আমি বলি তুমি আমাকে একটা ঘর খুঁজে দাও যেখানে আমি অন্তত আমার জিনিসগুলো রেখে আমি একটু শুতে পারবো। ঠিক আছে, তো যাই হোক ও আমাকে একটা জোগাড় করে দেয়। সেই ঘরটা যখন আমি খুলেছি, কাইন্ড অফ এই যে আমাদের যে ঘরটা, এইরকম একটা সাইজের রুম। এতটা বড়? হ্যাঁ, এতটা বড় একটা রুম। এটার মধ্যে ওয়াশরুম, কিচেন আলাদা, প্লাস যেটুকু বাকি আছে একটা বালকনিও আছে এইটুকুর মধ্যেই। আচ্ছা। একটা ছোট বালকনি আছে, আর এইটুকুর মধ্যেই আমরা 8 জন থাকতাম। বাঙ্কার বেডস যেগুলো হয় না হোস্টেলে যেমন হয়, সেই রকম, মানে বলতে পারো এটা হাফটা ওই দিকটা হচ্ছে তোমার কিচেন, একদিকে বাথরুম, আর এই দিকটা হচ্ছে শোয়ার জায়গা। তো 8 জন থাকতাম ওরকম বাঙ্কার বেডস এর উপর। সেখানে আমার রুমমেটস কারা কারা ছিল? পাকিস্তানি আর আফ্রিকানস। ইয়েস। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে পাকিস্তানিরা আছে, কি করবে না করবে, কিন্তু খুব ভালো, বিশ্বাস করো, ভীষণ ভীষণ ভাবে ওরা আমাকে আপন করে নেয়। এনিওয়ে, তো আই স্টার্টেড লিভিং দেয়ার, আর আমরা 8 জন মানুষ থাকতাম 80,000 আরশোলার মধ্যে। কোন আরশোলাও ছিল? ও দুবাইতে আরশোলাও আছে? লা! মানে ওখানে 80 আরশোলা কি হ্যাঁ, এরকম না দেখতে? হ্যাঁ, একই রকম এই দেখতে। রুমাদির সাথে গল্প করে এই ব্যাপারটা। রুমাদি আরশোলা ভাবতো খুব। 80,000 আরশোলার মধ্যে আমি যখন ঢুকি, আমি ভাবছি আমি এখানে থাকবো কি করে, আমার কাছে কোনো অপশন নেই। তো আমি ভাবলাম এক্স্যাক্টলি আমার কাছে যখন কোনো অপশন নেই, ব্যাগটা তো রাখি, অন্তত দেখি কি হয়, আজকের মতো শুয়ে যাই, তারপরে দেখছি কালকে কি হবে। আমি ভীষণ টায়ার্ড ছিলাম। তো ইনফ্যাক্ট ওখানে যাওয়ার পরে আমার সাথে একটি স্ক্যাম হয়, যেটা হয় সবার সাথে, যারা কেউ বিদেশে ট্রাভেল করলে সবার সাথে স্ক্যাম কিছু না কিছু হয়। তো আমাকে যে বেডটা দেওয়া হয়েছিল সেটা আমার বেড নয়, অন্য কেউ, সে 1 মাসের ছুটিতে তার বাড়ি গেছে, সেই 1 মাসের জন্য আমাকে ওই বেডটা দেয়, বলে এটা তোমারই বেড। হঠাৎ করে 15 দিন পর বলে তোমাকে 15 দিনের মধ্যে ঘর খালি করতে হবে, তুমি অন্য জায়গায় দেখো, কারণ এটা যার বেড সে ফিরে আসছে। এবার তো আমি পড়েছি বিপাকে। এনিওয়ে, একদিন হঠাৎ কাজ সেরে রাত্রির 11টা বাজে, তখন আমি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে কিচেনটা খুলেছি, আমার একটা ছোট বাস্কেট ছিল, ওই বাস্কেটের মধ্যে সমস্ত খাবার দাবার আমি রাখতাম, রেখে মানে মাল মশলা যা পত্র ওখানে রাখতাম। তো আমি রান্নাঘরে ঢুকেছি, ঢুকে দেখছি আমি বাস্কেটটা দেখতে পাচ্ছি, কিন্তু বাস্কেটের ওপরে আবার ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি না। মৌমাছির চাক জানো তো, মৌমাছির চাক আমরা সবাই জানি কিরকম, এক্স্যাক্টলি ওরকম হয়ে আছে আরশোলাতে। আমার সমস্ত খাবার, সমস্ত যাবতীয় ওখানে যা ছিল, কমপ্লিটলি ফিল্ড উইথ বাগস অ্যান্ড ককরোচেস, বেড বাগস যেগুলো হয়। মানুষের খেতে ইচ্ছে করবে? আরে মাথাটা খুব খুব কষ্ট হলো। আমি নিচে গেলাম, নিচে একটা রেস্টুরেন্ট ছিল, পাকিস্তানি রেস্টুরেন্ট, সেখানে আমি যাই, আমি বিরিয়ানি অর্ডার করি। তো ওরা বিরিয়ানিটা নিয়ে এসছে, আমি দেখেছি, হঠাৎ দেখছি ওর মধ্যে শুধু রাইস আছে, চিকেন নেই। বললাম চিকেন কোথায়, চিকেন নিয়ে এসো। ওরা হিন্দিতে কথা বলে, হিন্দি ওরা বোঝে। তো চিকেনটা নিয়ে এসো, তো চিকেনটা নিয়ে এসে হঠাৎ করে আমি খাচ্ছি, খেতে 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 দেখছি যে ফ্লেশটা যখন আমি ছাড়াচ্ছি, হঠাৎ দেখছি ফ্লেশের মধ্যে একটা হোয়াইট ক্রিমি একটা কিছু একটা ব্যাপার আছে, যেটা পুরো মাংসটার ভেতরে, মানে পচে গেছে না গরমের জন্য এরকম হয়ে গেছে, আই ডোন্ট নো। আমার খেতে একটুও ভক্তি এলো না, ঝগড়া করার মুডেও আমি ছিলাম না। বললাম এটা প্যাক করে দাও, আমি উপরে নিয়ে চলে যাচ্ছি। আমি উপরে নিলাম, আমি খেলাম না, শুধু জল খেলাম আর ঘুমিয়ে গেলাম। সেদিন আমি বুঝলাম যে টাকা, খাবার খাবার খাওয়ার জন্য ভাগ্যের দরকার, ভাগ্যের দরকার, ঠিক ঠিক ঠিক, খাবারের জন্য ভাগ্য দরকার। ঠিক।
পকেটে টাকা থাকলেও খাবার খাওয়া যায় না, সেই সুখটা পাওয়া যায় না। ঠিক 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 ঠিক। অ্যান্ড দ্যাট ডে আই ডিসাইডেড কি না, আমাকে হচ্ছে বেরোতে হবে এখান থেকে। আমি আমার ওই বন্ধুকে ফোন করি, বললাম তুমি অন্য জায়গায় প্লিজ আমার জন্য বাড়ি দেখো, এমনিতেও তো আমাকে 15 দিন পর ছাড়তে হবে, কিন্তু আমি এখানে এইভাবে থাকতে পারছি না এত আরশোলার মধ্যে। তো এনিওয়ে উনি ওর একটা আমার জন্য জায়গা দেখেন। এখন যেখানে আছি ইটস আ ভেরি গুড প্লেস, খুব ভালো আছি এখন। তো এটা এবার দুবাইয়ের এক্সপিরিয়েন্স যদি বলি, তো প্রথম মাস যখন আমি গেছি, তো যাওয়ার পরে প্রথম আমার খুব ভালো লাগছিল, ভীষণ একটা টুরিস্ট ব্যাপার, একটা ভীষণ একটা এক্সাইটমেন্ট, যেখানেই দেখছি বড় বড় বিল্ডিং, সুন্দর রাস্তা, সুন্দর অ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। প্রচুর ছবি টবি দিচ্ছিলাম, ইট ওয়াজ অ্যামেজিং। পরের মাসে ভাবছিলাম আমি এখানে কেন এসেছি, কিসের জন্য এসেছি, কিচ্ছু নেই। এই যে আমরা এত, তোমরা ভাবছো মানে চর্চা করছি আমার এই সেই হ্যান ত্যান, বিশ্বাস করো আমি একটা টাইমের পর ভাবছি যে আমার মধ্যে কমটা কি আছে। এত ভালো প্রোফাইল, এত সুন্দর ছবি, এত এক্সপিরিয়েন্স, আমি কথা বলতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, বসতে পারি, এই যে কপি করার যে ব্যাপারটা আসছিল, সবাই আমাকে থেকে ইন্সপায়ার তো হচ্ছে ঠিকই, কিন্তু এই যে আমি এত ভালো হাঁটতে পারি, চলতে পারি, বসতে পারি, ছবি তুলতে পারি, কি না পারি সব পারি, আমাকে তুমি যে কোনো কাজ দাও আমি সব করে দেবো, কিন্তু পুরো মাসটা আই ফেস রিজেকশনস। কেউ নিচ্ছে না, কেউ কাজ দিচ্ছে না। মডেলিং তো দূর কি বাত, অ্যাক্টিং দূর কি বাত, আমি অ্যাজ এ ন্যানি, অ্যাজ এ ইভেন্ট ম্যানেজার, ফটোগ্রাফার অ্যাসিস্ট্যান্ট, যে কোনো স্টুডিওতে এমনি নর্মাল যে ফটো বুথ গুলো হয় সেখানে কোনো কাজ, প্লাস হচ্ছে ওয়েডিং প্ল্যানার, ইভেন্ট প্ল্যানার, নার্সারি স্কুলের টিচার, ক্লিনার, তোমার হচ্ছে এই যে বিভিন্ন স্টোরের যে যারা কাজ করে, সমস্ত জায়গায় আমি অ্যাপ্লাই করেছিলাম, সমস্ত জায়গায় নিজের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করি, সব জায়গা থেকে রিজেক্টেড। ভাবছি আমি জানি না কেন, আমি সত্যি জানি না আমি কেন আমি রিজেক্ট হয়ে যাচ্ছিলাম। এত মডেলিং এর অপশনস আসছে, কাস্টিং আসছে, আমি সমস্ত জায়গায় অ্যাপ্লাই করেছি, যে অডিশন দিচ্ছি, লাইনে যাচ্ছি, লাইনে গিয়ে দাঁড়াচ্ছি, করছি, সব জায়গা থেকে রিজেক্ট হয়ে যাচ্ছি, আমি নিজেও জানি না কেন। তখন আমি ভাবছি আমি এখানে কেন এলাম, এই যে ভুল তো করলাম না। তারপর হঠাৎ আমার বছরটা, তারপর বাড়ির প্রবলেমটা ছিল যে আমাকে 2 মাসের মধ্যে 2টো বাড়ি চেঞ্জ করতে হয়। আমি আমার বাড়িটা চেঞ্জ করলাম, বাড়িটা চেঞ্জ করার পরে আমি জানি না হঠাৎ কি হলো, যে সমস্ত জায়গা থেকে আমি রিজেক্টেড হয়ে যাচ্ছিলাম, ফ্রম দ্যাট ভেরি মোমেন্ট আমি যেখানে যাচ্ছি, যে ফিল্ডে যাচ্ছি, সবাই সিলেক্ট করে নিচ্ছে। আর ওইটার পর এত কাজের প্রেশার চলে এসছে, এত কাজ, এত অ্যাপয়েন্টমেন্টস, আমি সত্যি সময় পাই না আমার মায়ের সাথে একটু কথা বলবো। দিস ওয়াজ দ্য সিনারিও দ্যাট হ্যাপেন্ড। জাস্ট একটু আটকালাম তোকে। সমস্ত শিল্পীদের কাছে এটা একটা অনুরোধ, এটা সত্যি কথা যে আমাদের থাকার পরিবেশের ওপরে অনেক কিছু নির্ভর করে, কারণ আমরা শুক্র বেস্ট প্রফেশনে আছি। শুক্র আমাদের দেবতা, শুক্র মানেই হচ্ছে লাক্সারি লাইফ। তুমি যদি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখতে পারো, আমাদের কাছে একটা ছোট্ট ঘর আছে, বাট সেই ছোট্ট ঘরকে আমরা সাজিয়ে রাখবো, গুছিয়ে রাখবো, পরিষ্কার রাখবো। আমরা বিছানায় বসে খাবো না, আমরা ফোন বাথরুমে নিয়ে যাব না, আমাদেরকে আমরা স্নানের পর শরীরের ভেতরে ভালো পারফিউম স্প্রে করব, আমাদের গা দিয়ে ব্যাড স্মেল বেরোবে না, আমাদের মুখ দিয়ে চুইংগাম খাবো আমরা যাতে মুখ দিয়ে খারাপ গন্ধ না বেরোয়। সব কিছু করলে শুক্র দেবতা খুশি হন। শুক্র দেবতা খুশি হলেই আমাদের কাজের পথ অটোমেটিক খুলে যায়। সুতরাং সমস্ত শিল্পীর কাছে অনুরোধ, আমি অন্য মানুষকে জ্ঞান দেওয়ার জন্য বসিনি, কারণ আমাদের পরিবারকে জ্ঞান দেওয়ার মতো লোক নেই। তো আমার পরিবারের দায়িত্ব যখন আমার, তখন জ্ঞান তো দিতেই হবে, যে আমরা নিজেদেরকে, নিজেদের পরিবারকে, নিজেদের থাকার জায়গাকে পরিষ্কার করব, সুন্দর করব। আমি একটা গলির মধ্যে থাকি, মেন রাস্তা থেকে আমাদের বাড়িটা অনেকটা গলির মধ্যে। আমার বাড়ির সামনের রাস্তাটা পর্যন্ত আমি তৈরি করে নিয়েছিলাম। আমার বাড়ির সামনে এসে যাতে ওই যারা কোরিয়ার দিতে আসে তারা যাতে একটু দাঁড়াতে পারে, তার জন্য মাথার ওপরে একটা ছাদ তৈরি করেছি। নিজের বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, সব সময় বাড়ির পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করি। তবে হয়তো শুক্র দেবতা একটু 1%, 2%, 5% লাক্সারিজ লাইফ দিয়েছেন। সুতরাং এটা সবার কাছে অনুরোধ। কন্টিনিউ। তো এটাই যা প্রথম। তারপরে দ্বিতীয় কথা, আমি এখানে কি করছি, কেন এসেছি, আমি কি চলে যাব না অন্য কোথাও যাব, কি করবো বুঝতে পারছি না। তারপর হঠাৎ এমন 360 ডিগ্রি ঘুরলো, মানে
আই এম সো ফিলিং সো হ্যাপি রাইট নাও, যে না আমি যেখানে এসেছি আমি খুব পারফেক্ট জায়গায় এসেছি, এখন কমপ্লিটলি সেটেলড। তোর কাজগুলো দেখেছি, এক মানে শুধু তাই না, হাতে যখন ক্যামেরা নিয়ে দেখছি তখন তো আরো ফিলিং গুড লাগছে। হ্যাঁ, সব থেকে এখন ইন্টারেস্টিং ব্যাপার যেটা, আমি তো মডেলিং তো করছি, ওখানে প্রচুর ফ্যাশন শোজ করেছি আমি, দুবাই ফ্যাশন উইক করলাম রিসেন্টলি, প্লাস হচ্ছে এটা করার পরেও ওখানের সার্কেল আমাকে কিন্তু অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে বেশি চেনে দানা মডেল। ভেরি গুড। তো প্রত্যেকের, আমার যত বন্ধু বান্ধব হয়েছে বা যত চেনা জানা হয়েছে, আমি বেশি ফটোগ্রাফির কাজ পাই মডেলিং এর থেকে। তো আমি ইনফ্যাক্ট গত 1 বছর আগে আমি ভাবিও নি যে আমি কোনোদিন ফটোগ্রাফি শুরু করব। হঠাৎ করে ক্যামেরাটা আমি কিনে ফেলার পরে আমি চেষ্টা করতে করতে দেখি আমি এত ভালো ছবি তুলতে পারি, আমি তো জানতামই না। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ সবাই ওটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করেছে। মডেলিং তো করছে, সবাই তো জানে আমি অ্যাজ এ মডেল, আমাকে তো সবাই চেনে, বাস অ্যাজ এ ফটোগ্রাফার যখন আমাকে মানুষজন এত বেশি অ্যাপ্রিসিয়েট করছে, ইট ফিলস ভেরি গুড ফর মি। তো এটা একটা নতুনত্ব জিনিস, যেটা আমার দুবাই থেকে একটা নতুন পরিচয় হয়েছে, মানুষজন আমাকে বেশি ফটোগ্রাফার হিসেবে চেনে দানা মডেল। এটাও তো একটা বড় পাওনা। একদম একদম একদম। এটাও তো একটা বড় পাওনা। যাই হোক, কণিকা ডেনরে লিখেছে, হাই, অনেকদিন পর দাদা, কেমন আছেন? খুব ভালো আছি। নিশা লিখেছে, ঠিক, সত্যিই ঠিক। কারণ আমি নিশাকেও মনে হয় একদিন বলেছিলাম, নিশা যখন তুই রিলস বানাবি তোর ব্যাকগ্রাউন্ড যাতে সুন্দর থাকে, ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর না থাকে একটা চাদর পর্যন্ত টাঙিয়ে নিবি, বাট মানুষকে এটা দেখাবি না যে তোর ঘরের ব্যাকগ্রাউন্ডটা কি। কারণ মানুষ আমাদেরকে কিন্তু সেলিব্রিটির নজর দিয়ে দেখে, আমাদেরকে আর্টিস্ট মানেই হচ্ছে আমাদের এটা সবকিছু বড় বড়, সবকিছু সুন্দর, এই ফরম্যাটেই কিন্তু আমাদের দেখে। সুতরাং এটা মেনটেন করতে হয়। এই ইন্ডাস্ট্রিতে আসার পর এখনো অবধি তোর সব থেকে ফেভারিট মোমেন্টস, গুড মোমেন্টস, ব্রাইট মোমেন্টস, যেটা তোকে প্রচন্ড আনন্দ দিয়েছে? দুটো তিনটে জিনিস আছে। একটা আমি আগের গত লাইভেও আমি এটা শেয়ার করেছিলাম, একটা হচ্ছে রোহিত ভার্মার ফ্যাশন শো, যেটা আমার প্রথম র্যাম্প। ইউজুয়ালি কি হয়, যারা একটু বেশি এক্সপোজিং কাজ করে থাকে তারা টাইপ কাস্টেড হয়ে যায়, এটা ফ্যাক্ট। এটা ভুল হলেও এটা আমরা সবাই জানি এটা ভুল করা উচিত না, কিন্তু অল ওভার ইন্ডাস্ট্রিতে এটাই হয়ে আসছে, এটা প্র্যাকটিক্যালিটি। এনিওয়ে, এই ব্যাপারটা একটু যদি ভেঙে বলিস, কারণ এই ল্যাঙ্গুয়েজ গুলো সবাই জানে না, এইটা একটু ভেঙে বল। টাইপ কাস্টেড মানে কিরকম বলো তো? ধরো, এটা আমি কাউকে ছোট করছি না, বাট যেটা যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি। ধরো আমরা এই যে বুডওয়ার করি বা ফাইন আর্ট করি, প্লাস যারা জুয়েলারির কাজ করে, দেখবে একটা জিনিস, যারা জুয়েলারি শুট করে তারা শুধু জুয়েলারি শুটই করে যায়, তারা তার জন্যই জানা হয়ে যাচ্ছে। তাদের কাছে যখন কোনো অফার আসে কাজে, শুধু জুয়েলারিরই কাজ আসে। সেম গোজ উইথ আমাদেরও, যারা বুডওয়ার করছে বা যারা ফাইন আর্টের উপর কাজ করছে, তাদের কাছে শুধু ওই ফাইন আর্টেরই কাজ আছে, কোনো কমার্শিয়াল প্রজেক্ট কিন্তু আসে না। তো এটাকে বলা হয় টাইপ কাস্টেড, একটা পার্টিকুলার টাইপের বা পার্টিকুলার জনরাতে কাজ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেও এবারে র্যাম্পের জন্য আমার হাইটটা একটু কম, তার জন্য আমি অনেক রিজেকশন ফেস করেছি। এবারে করার পরেও ভাবছি যে আমার মধ্যে এই ব্যাপারটা আছে, আমি র্যাম্পে হাঁটতে পারবো, কিন্তু আমি করবই, কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছি, কিন্তু আমাকে করতেই হবে সামহাউ অর দি আদার। আমাকে কিভাবে রোহিত ভার্মা, আমরা সবাই চিনি ওনাকে, ডিজাইনার, কিভাবে খুঁজে পায়, কিভাবে কানেক্ট করে আমি জানি না। তো উনি আমাকে বলে যে তুমি এসো, আমার নতুন ডিজাইন লঞ্চ হচ্ছে টাইমস ফ্যাশন উইকে, বম্বে টাইমস ফ্যাশন উইক, সেখানে আমি তোমাকে অ্যাজ আ ফেস হিসেবে রাখতে চাই। বললাম কি ব্যাপার এটা, আমাকে বলছে, আমি তো কিছুই না, হঠাৎ উনি আমাকে কেন মেসেজ করছে? তো আমি গেছি, সেখানে গিয়ে হেদার খান, উনি ডিরেক্টর ছিল অ্যাড ফিল্মের, সানি লিওনি হচ্ছে তোমার শো স্টপার ছিল। তো এইবারে হচ্ছে আমি যাই, সেখানে প্রচুর এমন চেনা জানা মানে ব্যক্তি যাদেরকে আমরা স্টার প্লাসে সিরিয়াল করে, জি টিভিতে সিরিয়াল করে, এদেরকে আমি দেখতে পাই সেখানে গিয়ে। ইনফ্যাক্ট কিছু কিছু মডেল এমন ছিল যারা ভীষণ ভীষণ এক্সপিরিয়েন্সড, সেটা হচ্ছে তোমার ডিওরের মডেল, গুচির মডেল, এইসব মডেলও ছিল সেখানে। আই ওয়াজ ফিলিং ভেরি নিম্ন অ্যামাং অল অফ দিস,
ঠিক আছে, খুব মনে ছিল যে আমি কিছুই করিনি, কিছুই করিনি। যে এরা এত কিছু অ্যাচিভমেন্ট করে গেছে, আমার সেরকম কিন্তু কোনো কিছু রেকর্ড নেই। এনিওয়ে, তো আমরা শুট কমপ্লিট হয়, শুট কমপ্লিট করার পরে যখন রিলিজ হয় তখন দেখলাম এদের কোথাও দেখতেই পাওয়া যাচ্ছে না। ফুল ফোকাস ওয়াজ মি। রিয়েলি? ইয়েস। আমি বললাম ব্যাপারটা ঘটলোটা কি, ঠিক আছে, আমি হঠাৎ করে কি করে লাইমলাইটে চলে এলাম। তারপর যখন রিলিজ অল ওভার বম্বেতে ছিল, সব জায়গায় পোস্টার্স, যেখানে বড় বড় হোর্ডিংস, বিলবোর্ড, সব জায়গায়। সেটা হওয়ার পরে আমি ভাবলাম ওকে, আমি কিন্তু কোনো টাকা পাইনি, তার জন্য আমি কিন্তু কোনো রেমুনারেশন পাইনি, কিন্তু রেমুনারেশনের থেকেও আমি অনেক অনেক বড় কিছু জিনিস পেয়েছিস। পেয়েছি। তো হঠাৎ ঠিক 1 মাস পরে আমাকে রোহিত আবার ফোন করে, ফোন করে বলে যে তুমি তোমাকে আমার লাগবে, যেটা ইন্ডিয়াতে কখনো হয়নি, আমি সেটা তোমাকে দিয়ে করাতে চাই। আমি একটা রিয়েল লাইফ ম্যানিকুইন করতে চাই, তো তোমাকে বোম্বে টাইমস ফ্যাশন উইকে আসতে হবে, তার জন্য আমি কিন্তু কোনো পেমেন্ট পাবো না। ভালো কথা, আমি যাই। তো শো আমি শুরু করব, সানি লিওনি শো স্টপার, শেষ ও করবে। সবাই পেমেন্ট পেয়েছে, একা আমি কিন্তু পেমেন্ট পাইনি। প্রত্যেকটা মডেল পেমেন্ট পেয়েছে। মানে পেমেন্ট মানে একদম জিরো পেমেন্ট? জিরো পেমেন্ট মানে? মানে কোনো পেমেন্ট দেয়নি? না না না, প্রত্যেকটা মডেল পেমেন্ট পেয়েছে, আচ্ছা। আমি কোনো পেমেন্ট পাইনি, ওইটাই তো বললাম, একদম 1 জিরো। টাকাও পাইনি। ওইটাই জিজ্ঞেস হ্যাঁ, করছি। কিন্তু আমার কাজটা কি ছিল, আমাকে সোজা র্যাম্প দিয়ে হেঁটে যেতে হবে, সামনে একটা ছোট্ট পোডিয়াম আছে হেড র্যাম্পের, সেই পোডিয়ামটাতে আমি দাঁড়াবো, দাঁড়ালে পোডিয়ামটা আস্তে আস্তে উপরে উঠবে, এন্ড তারপরে যা হবে, পোডিয়ামটা নামবে, আমি চলে যাব, তারপরে দেন দ্য শো উইল স্টার্ট। এটা করার সময় অ্যাজ ইট ইজ আমি যখন হেঁটে যাই, মিউজিক ব্যাকগ্রাউন্ডে চলছে, লাইট অফ, পোডিয়ামটাতে আমি দাঁড়াই, সমস্ত স্পটলাইট আমার ওপর, পোডিয়ামটা আস্তে আস্তে উপরে ওঠে। বিশ্বাস করো, ওটা আমার লাইফের বেস্ট অফ দ্য বেস্ট মোমেন্ট। এক্স্যাক্টলি আমরা একটু আগে ফ্যাশন মুভির কথা বলছিলাম, এক্স্যাক্টলি সেরকম দুটো জিনিস আমি উইটনেস করি ওখানে। আমি কিচ্ছু দেখতে পাইনি, কিচ্ছু শুনতে পাইনি, আমি শুধু দেখতে একটা জিনিসই পাচ্ছিলাম, যে আমার সামনে 25 থেকে 30টা ফ্ল্যাশ লাইট শুধু পড়ছে কন্টিনিউয়াসলি, আর ওই ট্রিগারের যে ফ্ল্যাশের যে সাউন্ডটা, সেটা আমার কানে আসছে, আর কিচ্ছু না। আই কুড সি সমস্ত বড় বড় সেলিব্রিটিরা, মালাইকা, অর্জুন, শেষাদ্রি, মীনাক্ষী, এরা প্রত্যেকে নিজের ফোন বার করে আমার ছবি তুলছে। দ্যাট ওয়াজ, মানে ওটার পরে আমার আর সত্যি কোনোদিন কিছু চাহিদা ছিল না, যে আমার আর কিছু চাই না, এরকম একটা মোমেন্ট। আমি স্টেজ থেকে নেমে আসি, চলে যাই, তারপরে শো স্টার্ট হয়। আমি যথারীতি কোনো পেমেন্ট পাইনি। ঠিক 3-4 দিন পর রোহিত আমাকে ফোন করে, ফোন করে বলে তুমি আমার বাড়িতে এসো ডিনারে। আমি পৌঁছাই, অ্যাজ ইট ইজ সেখানেও আমি লেট পৌঁছেছিলাম। লেট পৌঁছানোর তো একটা হ্যাবিট হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। লেট পৌঁছাই, এবার পৌঁছানোর পরে আমরা ডিনার ফিনার করি, করার পরে হঠাৎ ও আমাকে একটা বক্স দেয়, বললো এটা তোমার জন্য। আমি বক্সটা খুলি, খুলে দেখলাম ওর ভেতরে ক্রিশ্চিয়ান ডিওরের একটা 2.5 লাখ টাকার একটি ব্যাগ, কারণ আমি ওর থেকে কোনো টাকা পয়সা নিইনি। 2.5 লাখ টাকার একটা ব্যাগ, যেটা খুব ফেমাস হয়েছিল একটা টাইমে, খুব ট্রেন্ডিং, সমস্ত সেলেবরা কিনছিল। তো ওখানে বাকি যে মডেলরা ছিল যারা হেঁটেছে, তারা হার্ডলি পেমেন্ট পেয়েছে 7 থেকে 10 থেকে 15,000 টাকা ওই একবার হাঁটার জন্য। আর আমি যেটা পেয়েছি, ইটস হিউজ। এটা একটা ঘটনা। দ্বিতীয়, সব থেকে বড় কথা, ওই রকম একটা ব্যক্তিত্ব, তার সাথে তুই ডিনার করেছিস, তার বাড়ি থেকে পৌঁছেছি। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ওই বাড়িতে, ওটার প্রথম বাড়ি, ওর আরো অনেকগুলো বাড়ি আছে, ওটার প্রথম বাড়ি, যে বাড়িতে প্রথম কঙ্গনা রানাওয়াত যখন মুম্বাইতে এসেছিল রোহিত ভার্মার বাড়িতে, ওই সেম বাড়িটাতে ভাড়ায় থাকতো। সেই বাড়িতেই বসে আমি ওর সাথে বসে ডিনার করেছি। ভাবা যায়? ইটস আউট অফ দ্য বক্স, মানে এটা আমি কোনোদিন ভাবিনি। বিশেষ করে যখন আমি এখান থেকে শুরু করেছিলাম, আমি মেদিনীপুর থেকে শুরু করেছিলাম, আমি সত্যিই কোনোদিন ভাবিনি এগুলো আমি করতে পারবো, বা এটা আমার টার্গেট ছিল। এটা একটা ঘটনা। দ্বিতীয়ত, আমাকে আবার ঠিক 1 বছর পরে রোহিত আবার একটা ফোন করে, বলে ওর নতুন কালেকশন লঞ্চ হচ্ছে নিউ ইয়র্ক ফ্যাশন উইক, তো তার জন্য আবার পোস্টারের জন্য আমাকে চায়। সেইখানে আমি যখন শুট করতে গেছি, প্রচুর প্রচুর প্রচলিত মুখ, যেমন পূজা ব্যানার্জি, আমি আমার কথা বাদ দাও, আমি ছিলাম, পূজা ব্যানার্জি, রোহিত নিজে ছিল,
প্লাস হচ্ছে তোমার আরো 2-3 জন ছিল যাদের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু তাদেরকে আমরা ছোটবেলা থেকে টিভিতে দেখে অভ্যস্ত, সমস্ত সিনেমা থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে দেখে অভ্যস্ত। তো তাদের সাথে আর ছবি তোলে হচ্ছে তোমার খুবই একজন ফেমাস ফটোগ্রাফার, আই এম সো ব্যাড উইথ নেমস, আই এম ভেরি সরি। যাই হোক, তো তার সাথে হচ্ছে আমাদের হয়। অ্যান্ড ওই পোস্টার এসেছিল নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারের বিলবোর্ডে, যেটা মানে কলকাতায় বসে আমি উইটনেস করেছি। বিলবোর্ডে, নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার বিলবোর্ডে আমার ছবি, অ্যান্ড দ্যাট ওয়াজ ব্রিলিয়েন্ট। আজও রোহিত ভার্মা রিসেন্টলি ওর শোরুম লঞ্চ করেছে মুম্বাইতে, জুহুতে আই গেস, সেইখানেও সেই আমার ছবি লাগানো আছে ওর স্টোরে। আর আরেকটা জিনিস হচ্ছে তোমার, যখন আমাকে তুমি তুমি তো জানতে, তুমি এটা জানো, যখন আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় রেড ওয়াইন এন্টারটেনমেন্ট আচ্ছা থেকে, আচ্ছা আচ্ছা। বিশেষ করে আমি সত্যি কিন্তু মানে ভাবিনি যে আমাকে কোনোদিন কেউ ডেকে অ্যাওয়ার্ড দেবে বা কিছু করবে। আমি শুধু ভালোবেসে কাজ করে গেছি। আমার মনে হচ্ছে হ্যাঁ এটা বেশ এক্সাইটিং, এটা খুব মজার, আমি করে গেছি, নিজের ভালো লাগার জন্য আমি করেছি। হঠাৎ একদিন আমার কাছে ফোন আসে, ফোন এসে বলে তুমি এই অ্যাওয়ার্ডের জন্য তুমি সিলেক্টেড অ্যাজ আ নমিনি। বললাম কি ব্যাপারটা হলো, হঠাৎ করে কোথা থেকে ফোন এসে বললো তোমাকে আমি নমিনেশনের মধ্যে আছি। এনিওয়ে আমি যাই, and I got the award for the best model of Bengal 2024. That was a very proud feeling for me and my parents, যে নিজের যেখান থেকে আমি শুরু করেছি, যতক্ষণ না তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে, বাইরের লোক কেন করবে, তাই না? বাইরের লোকের থেকে আমি তখনই ডিমান্ড করতে পারি যখন আমার বাড়ির লোক আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমাকে আদর করে নিজের করে নিয়েছে। একদম। তো দ্যাট হ্যাজ হ্যাপেন্ড। থার্ড, ফোর্থ, দুবাইতে আমি খুব রিসেন্টলি গেছি। যাওয়ার পরে সমস্ত কিছু হওয়ার পরে একটা রানওয়ে আমি করি, অ্যান্ড ভীষণই একটা গর্বের ব্যাপার, উইদিন আ মান্থ ইউএইতে একটা নিউজ পেপার চলে, সেটা হচ্ছে খালিজ টাইমস, একটাই নিউজ পেপার অল ওভার ইউএইতে চলে, সেই খালিজ টাইমসে আমার ছবিও বেরিয়েছে। মানে এটা ভেরি রিসেন্ট। ভেরি রিসেন্ট, 2 মাস আগের ঘটনা। তো এই that's all, and this is a big thing for me, I feel so. আর কি চাই বলো তো, একটা আর্টিস্টের একটা শুধু রেকগনাইজেশনটাই চাই। টাকা পয়সা আসবে, এটার জন্যই আমরা বেঁচে আছি। এটার জন্যই বেঁচে আছি। টাকা পয়সা আসবে যাবে, এক হচ্ছে শান্তি ভরে খাওয়া, আর 2 হচ্ছে এই রেকগনাইজেশন, দ্যাটস অল। এই যে স্টোরিগুলো আমরা শুনছি, এগুলোই কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায়, যে থেমে থাকলে চলবে না, এগোতে হবে। যে পরিবার, যে বাবা মা যে স্বপ্ন দেখে বাচ্চাদের নিয়ে, বাবা মায়ের স্বপ্ন পূরণ করাটা বাচ্চাদের সব থেকে বড় ধর্ম। সব থেকে বড় ধর্ম বাবা মায়ের স্বপ্ন পূরণ করা। বাবা মাও চায় তার বাচ্চাটা পাশের ঘরে বিছানায় বসে থাকুক, শুয়ে থাকুক, যা খুশি করুক, কিন্তু সেই বাবা মাই চায় যে আমার ছেলে মেয়ে উড়ে বেড়াক, দাপিয়ে বেড়াক, জগতের কাছে নাম করুক। আজ 1.5 মাস হয়ে গেল জয়স্মিতা বাড়িতে নেই। জয়স্মিতা এখন মুম্বাইতে শিফট হয়ে গেছে। দেবজয় গতকাল ভোর 4টে, আজকে ভোর 4টের সময় গিয়ে পৌঁছেছে ওখানে। তো বোনকে মিস করছে। ও তো দুজনে পেটাপিটি, সারাদিন ওদের মধ্যে ঝগড়া, ওদের মধ্যেই ভাব। তো গেছে। তা আমিও চাইছি যে আমার ছেলেটা ওখানে চলে যাক, কারণ সত্যি আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিটা, মানে আমি যেখানে নিজে গার্জিয়ান সেখানে নিজে বলছি যে কি জানি, আমি মানুষকে সাহস দিই, চল এগো, আমি আছি, নিজেই একটা সময় ভেঙে পড়ি যে কি এই ইন্ডাস্ট্রির পেছনে লড়বো, এই ইন্ডাস্ট্রি কাদেরকে নিয়ে লড়বো, এরা সারাদিন শুধু ফোনে চ্যাট করে, সারাদিন কে কার সাথে ঘুরছে, কে কার সাথে ফিরছে, কে কি করছে, সারাদিন আমরা এই নিয়ে পড়ে আছি। কমপ্লেন মানে এই গসিপ গুলো থেকে যদি আমরা একটু বেরোতে পারি না, একটু নিজের উপরে যদি ফোকাস করে বেরোতে পারি, যে নিজে আমি কি কাজ করলাম, আমাকে নিজে জবাবদাহি যদি আমাদেরকে করতে হয়, যে অ্যাটলিস্ট দিনের শেষে
আমি যদি নিজেকে প্রশ্ন করি যে আমি এক্স্যাক্টলি কি করলাম আজকে, তখনই কিন্তু আমি উন্নতি করতে পারবো, তার আগে পারবো না। সারাদিন এই গসিপ করে লাভ নেই, বিশেষ করে আমি একটা টাইমে করতাম, কিন্তু ইট ওয়াজ জাস্ট ওয়েস্ট অফ টাইম এন্ড ওয়েস্ট অফ এনার্জি। গসিপ করলে পয়সা আসে? আসে না। আসে না তো। নিজের উপরে যদি আমরা একটু ফোকাস করি না, একটুখানি, তাহলেই অনেক উন্নতি কিন্তু আমরা সবাই মিলে আনতে পারবো। শুধু নিজের উপরে ফোকাস করতে হবে, সবাই মিলে ইন্ডিভিজুয়ালি যদি আমরা করতে শুরু করি। সনহিতা মন্ডল, কি তোর? ও বাবা, প্রণাম। মানে সত্যি বলছি, আপনার থেকে আপনার একটা স্টোরি সুরেই শুরু করে দিয়েছে আপনার মেয়ে, সেটা আমি আপনার থেকে শিখলাম আজকে। যেটা ছায়া দেখে নিজের স্টেপ ঠিক করা, সোজাভাবে হেঁটে যাওয়া। যেমন কেউ যদি সাইকেল চালানো শিখতে চায় বা স্কুটি চালানো শিখতে চায় বা গাড়ি চালানো শিখতে চায়, সাইকেল চালানো আমি তাকে 8 ঘন্টার মধ্যে শিখিয়ে দিতে পারি, কোনো ড্যামারেজ ছাড়া। স্কুটি বাইক যদি কেউ শিখতে চায়, তাকে আমি 8 ঘন্টায় শিখিয়ে দিতে পারি, কোনো ড্যামারেজ ছাড়া। আমার কাছে একটা টোটকা আছে। টোটকাটা হচ্ছে, তুই সাইকেল চালাতে জানিস? সত্যি জানিস? তো তুই কিরম ভাবে সাইকেল চালানো শিখেছিস? সাইকেলের উপরে বসেছিস, পেছনে কেউ একজন ধরেছে, তুই এরম করতে করতে গেছিস, ধূপধাপ পড়েওছিস, হাতে পা কেটেছে। আমি একটা টোটকা শিখিয়ে দিলাম আজকে, সেটা হলো সাইকেলটাকে তুই শুধু 5-7 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটাও। সাইকেলটাকে তুমি যদি হাঁটাতে পারো, তারপরে যখন তুমি সাইকেলের উপরে বসবে, তোমার পেছনে কাউকে ধরতে হবে না। কেন? অলরেডি ব্যালেন্স তো তৈরি হয়ে যাবে। সাইকেলকে হাঁটানো সব থেকে বেশি ব্যালেন্স। কেন? সাইকেলটা হাঁটানোর সময় প্যাডেলটা পায়ের মধ্যে ঢাং ঢাং করে লাগে। সাইকেলটা হাঁটানোর সময় একটু এদিক ওদিক হয়ে গেলে ওইদিকে পড়ে যায়। ওইদিকে যখন পড়ে যায়, তখন আমরা কি করি? সঙ্গে সঙ্গে হ্যান্ডেলটাকে ঘুরিয়ে নিই। ব্রেকটাও আমার হাতের মধ্যে থাকে, দাঁড়িয়ে যাই, নিজেরও ড্যামেজ হয় না, সাইকেলটারও ড্যামেজ হয় না। ঠিক সেরকম ভাবে আমরা যদি সাইকেলটাকে হাঁটাই, তাহলেই আমাদের সাইকেলের ব্যালেন্সটা তৈরি হয়ে যাবে। সেম অ্যাজ স্কুটি বাইক। তুমি সাইকেল চালাতে জানো, তুমি স্কুটি শিখবে। স্কুটির একটা ভার আছে। তুমি সাইকেলের ওজন হয়তো 7 কেজি, 8 কেজি, 10 কেজি, স্কুটির ওজন 100 কেজি। তুমি বাইকের মধ্যে ভয় পাচ্ছ। সেম 4 কিলোমিটার হাঁটাও, স্কুটির ওপরে বসো, অটোমেটিক দেখবে স্কুটি চলছে। এটা খুব সহজ, ভীষণ সহজ একটা থিম বলে দিলাম। এই যে আমাদের রাহুল পায়েল আমাদের ফ্যামিলির একটা মেয়ে, পায়েলকে স্কুটি চালানো শেখালাম। ময়দানের মধ্যে বললাম যে ওই মাথা থেকে হাঁটিয়ে ঘুরিয়ে নিয়ে আয়। বলছে দাদা আমি আর পাচ্ছি না, একটু বসি, চালাবো একটুখানি। বললাম না, আবার ঘুরে আয়। এই যে পৃথা, যে আমাদের সমস্ত লাইভগুলোকে শেয়ার করে, পৃথা ঠিক তাই, যা হাঁটিয়ে আয়, ব্যাস শিখে গেল। শেখানোটাও একটা বড় জিনিস, আর আমার শিখতে খুব ভালো লাগে। মানে আমার ব্যাপারটা হচ্ছে, আমি শিখতে ভালোবাসি। মানে আমি যে কোনো জিনিস শিখে নিয়ে তার একটা সহজ সংস্করণ বার করি। যেমন আমি লাস্ট 6 বছর ধরে এই ডেস্কটাকে সামলাচ্ছি। আমি এবছর অন্ততপক্ষে 5 জনকে এই কাজটার মধ্যে ইনভলভ করছি, যাতে আমি আস্তে 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 এবার যাতে আমাকে এই সময়টা না দিতে হয়। হ্যাঁ, মানে আমার এটা ইচ্ছা, যে আমারও তো ইচ্ছা করে ভাই কেউ আমাকে একটু ডাকুক, কেউ আমাকে একটু ডেকে বসাক ঠসাক। কারণ রিসেন্ট আমাকে কোনো একটা 3-4 জন মিলে একটা কনফারেন্স কলে আমাকে বলল, স্যার তুমি এত মানুষের ভালোবাসা, এত মানুষ তোমাকে ভালোবাসে, এত জায়গায় তুমি যাও, তোমায় কোনো অ্যাওয়ার্ড শোতে ডাকে না কেন? তোমায় কেউ অ্যাওয়ার্ড দেয় না কেন? আমি একটা ছোট্ট কথা তাদের বলেছি, আমি যারা অ্যাওয়ার্ড দেয় আমি তাদের তৈরি করে দিই। আর হ্যাঁ, আমি এখনো অ্যাওয়ার্ড পাবো এমন কোনো কাজই করিনি। যেমন স্কুলের যে টিচার আমাদেরকে পড়িয়েছিল ক্লাস 10 অবধি, তাকে আমরা মনে রেখেছি? তুই রেখেছিস? কোনো আন্টিকে মনে রেখেছিস? অ্যাভারেজ মনে রেখেছিস? তার জন্য তুই কি করেছিস? তার নাম তুই কতবার করেছিস? ভুলেই গেছিস তার নাম, হয়তো ম্যাক্সিমাম তাই হয়। ম্যাক্সিমাম হয়েছে, কিন্তু আমি সব জায়গায় একজনের নাম খুব করি। আমি এখানেও বলতে চাই,
একটা সময় বিশ্বাস করো, দেখো সব সব ফ্যামিলিতেই আপস এন্ড ডাউনস আসে, ঠিক আছে, সব ফ্যামিলিতেই আপস এন্ড ডাউনস আছে। হঠাৎ একটা টাইমে আমাদের একটুখানি ক্রাঞ্চ হয়, হওয়ার ফলে প্রায় 1.5 বছর আমার একজন টিচার, ওনার নাম হচ্ছে স্বপন স্বপন স্যার, ঠিক আছে, ওনাকে আমি স্টিল না, আমি মেদিনীপুরের, আমি যতবার মেদিনীপুরে যাই, মামার বাড়িতে যাই, আমি দেখা করতে যাই ওনার সাথে, উনি যেখানেই থাকুক না কেন আমি দেখা করতে যাই। তো জিনিসটা কিরকম ছিল, একদম ছোট থেকে আমি ওনার কাছে আমি পড়তেও যেতাম, স্কুলের টিচার কিন্তু আমি ওনার সাথে পড়তেও যেতাম, অঙ্কের টিচার ছিল আমার। আমি যেখানে উনি পড়াতো ব্যাচে, একজনের বাড়িতে পড়াতো, তো সেখানে সন্ধ্যেবেলা যেরকম আমরা সবাই দিই, আমাদের বাড়িতে টিউটার আসলে খেতে তো দিই, কিছু রিফ্রেশমেন্ট যেটা আমাদের দেওয়া হয়। তো ডিল এটা ছিল যে যে রিফ্রেশমেন্টটাই আসুক না কেন, খাবার হোক বা যাই আসুক, চা হোক, কোল্ড ড্রিঙ্কস, হোয়াট এভার অ্যান্ড হোয়াট নট, ইভেন জলটাও উনি হাফ খাবেন, হাফটা আমি খাবো। একটা ছোট্ট কাপে যদি চাও ওনাকে দেওয়া হতো, হাফ কাপ চা উনি খেত আর আমার জন্য হাফটা রাখতো, একটা মিষ্টিরও আধখানা আমি খেতাম। এটা আমাদের একটা ডিল ছিল। কিন্তু আমি পড়াশোনা করতাম না, প্রচুর মার খেতাম, খুব বকতো, খুব চেঁচামেচি করতো, বাইরে বের করে দিত, কিন্তু খাবারটা আমাকে ঠিক পৌঁছে দিয়ে আসতো এরকম। এটা একটা। আর উনি একটা টাইমের পরে আমাদের যখন একটু ক্রাঞ্চেস হয় ফ্যামিলিতে, 1.5 বছর উনি আমাকে বিনা ফিজে পড়িয়েছেন, উইদাউট এনি সিঙ্গেল ফিজ। একটু স্ট্যান্ড করার পর যখন আমি একটু সামর্থ্য আমার যখন হয়েছে, আমি ওনাকে বলেছিলাম যে স্যার, আমি আপনার যেটা বাকি আছে যে দক্ষিণাটা, সেটা আমি আপনাকে দিতে চাই। উনি বললো লাগবে না, তুই যা করছিস, যেমন ভাবে করছিস করে যা। তো সেই ক্ষেত্রে আমি মেদিনীপুর খুব একটা আমার যাওয়া হয় না, কিন্তু আমি যখনই যাই আমি ওনার সঙ্গে ম্যান্ডেটরি ওনার সঙ্গে আমি দেখা করি। একটু পর নিজের মায়ের সম্বন্ধে কিছু একটু বল। এখানে তো আমার মা আর মাসি দেখো এত বড় সাপোর্টার আমার লাইফের। আর আমার কি চাই, সঙ্গীতা মন্ডল আমার মা, আর তারপরে যে সঞ্জু জিয়া, উনি আমার মাসি, লিখেছে প্রাউড অফ মাই অ্যাঞ্জেল। অ্যান্ড ট্রাস্ট মি, আমি এনাদের ফ্যামিলির সম্বন্ধে মানে কি বলি আর, ধরো আমি কিছু যদি ছবি পোস্ট করি, দ্যাট ক্যান বি এনি পিকচার, ছবি হোক, ভিডিও হোক, যাই হোক, প্রথম 3টে কমেন্ট আমার মা, আমার মাসি আর আমার ভাই, প্রথম 3টে কমেন্ট এদের থাকে। তারপরে যেগুলো পড়ে সেগুলো সত্যি আর চোখে পড়ে না, বিশ্বাস করো। যদিও সেটাও আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু এটা যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই 3টে বড় সাপোর্টার যারা আমার পেছনে দাঁড়িয়ে আছে, এই 3টে পিলার, এর পরে আর কিছুই আমাকে ভেঙে ফেলতে পারবে না। দ্যাটস অল। পরিবার অনেক বড় জিনিস। পরিবার কারুর সাথে থাকলে তাকে ভগবানও টেনে নিয়ে যেতে পারে না, তাকে ভগবান নিয়ে যেতে পারে না। বলে আগে তুই কাজ কর, তোর পরিবার থেকে তোকে আগে সরাই, তারপরে। পরিবার এমনই। আজ যেটুকু আমি সব কিছুর জন্য আমার পরিবার, আমার মিসেস, যে আমার সমস্ত অত্যাচার সহ্য করে, সমস্ত অত্যাচার সহ্য করে। মানে আমি যদি কোথাও গিয়ে একটু বসি, আগে জায়গাটা দেখে নি, জায়গাটা নোংরা না তো, কেন? আমার ধুতিটা কিন্তু আমার মিসেসই কাছে, ঠিক আছে। আমি আমার জীবনের সব থেকে বেশি ভয় যদি কাউকে পাই, সেটা আমার মেয়েকে পাই। মেয়ের রোজগারের টাকায় চশমা পরেছি আমি মানে যখন চশমার দোকান থেকে বেরিয়েছি, আমি চশমার দোকান থেকে বেরিয়েছি, আমার মেয়ে জোর করে আমাকে বললো, বাবা চশমা করতে যাও, রোজ বলছে। নিজের জন্য কখনো কিছু করি না আমি, তো আমার মেয়ে জোর করে চশমার দোকানে পাঠিয়েছে। চশমাটা পরে যখন চশমাটা পরেছি না আমি, তখন ফার্স্ট ফোনটা আমি আমার মেয়েকে করে বলছি, মা পৃথিবীটা যে এত সুন্দর, সেটা আমি যেন আজকে বুঝতে পারছি চশমাটা পরে। তারপরে আমি যাকে ফোন করি সব সময়, প্রতাপদাকে বললাম, দাদা ছেলে মেয়েদের রোজগারের টাকা বাবা মারা কিছু করবে বা পাবে, এর থেকে বড় কিছু আর মনে হয় না।
যাই হোক, যাই হোক, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তোর সাথে ঘটা এখনো অবধি সব থেকে ব্যাড মোমেন্টস, এটা এই কারণেই জানতে চাইছি। অনেক সময় তোর ব্যাড মোমেন্টসটা দুটো মানুষ, তোর কোনো একটা অভিজ্ঞতা হয়তো দুটো মানুষকে সেভ করতে পারে। সব মানুষের জীবনে ঘটনাগুলো অ্যাভারেজ সিমিলার হয়, কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম থাকে। যদি বলতে চাস বলতে পারিস। আমার যদি 10টা গুড মোমেন্টস থাকে, আমার 30টা হয়তো ব্যাড মোমেন্টস আছে, ঠিক আছে? তার মধ্যেও যেটা আমাদের এই ইন্ডাস্ট্রিতে বেশি প্রচলিত হয়ে গেছে, সবার যেখানেই যাই সবাই একটা কথা বলে, মানে বিশেষ করো এটা বাইরে, আমি তো বাইরের ইন্ডাস্ট্রিতেও কাজ করেছি, খুব একটা বেশি কিন্তু এই জিনিসটা দেখা যায় না। এক নম্বর এটা দেখা যায় না, কিন্তু আমি এটা আমার বলতে আমার ভীষণই আমি লজ্জিত, আর এটা আমার বলতে খারাপ লাগছে। এই ব্যাপারটা আমি যখন শুরু করি আমার ক্যারিয়ার এই লাইনে, হ্যাঁ সরি প্রফেশনে, তখন আমি সব থেকে এই জিনিসটা বেশি এখানেই ফেস করেছি, যেটা ভীষণই একটা দুঃখজনক একটি ব্যাপার। আমার যেটা মনে হয় আমাদের এটাতে কাজ করা উচিত। তো আমি একদম বহুত শুরুতে আমি একজন প্রডিউসারের সাথে আমার পরিচিতি হয়, আমি ওনার সাথে কাজ করি। করার পরেও হচ্ছে উনি সামহাও আমাকে পছন্দ করে ফেলে। উনি আমার থেকে বয়সে অনেকটা বেশি বড় ছিলেন। উনি পছন্দ করে ফেলে, আর পছন্দ করে উনি আমাকে সেই বছরের মধ্যে বিয়ে করতে চেয়েছিলেন। আরে বাবা, ঠিক আছে, বিয়ে করতে চায়। তো আমি সেটাকে রিজেক্ট করে দিই, যে না, আমি প্রপোজালটাকে রিজেক্ট করি। দেখো আমি একদম ছোট, আমি সবে এসেছি মেদিনীপুর থেকে, অ্যান্ড আই জাস্ট ফিনিশড মাই 12th, অ্যান্ড দেন মানে আমি ধীরে ধীরে এবার শুরু করছি। তো করার পরে যেহেতু আমি ওনাকে রিজেক্ট করে দিয়েছিলাম, উনি কি করতো, আমাকে বলতো এখানে শুট আছে, ওখানে শুট আছে, চলে এসো। সেই টাইমে তো আমার তো শুটের দরকার না, আমার রেকগনাইজেশনের দরকার, তো যে অপরচুনিটিস এর দরকার ছিল। তো আমার যেখানেই যখনই অপরচুনিটিস আসতো আমি চলে যেতাম, যে আমার অন্তত দুটো কিছু আমি পাবো, একটা রেকগনাইজেশন হবে, আমার নাম হবে, সবকিছু হবে, লোকে আমাকে জানবে শুনবে। তো আমি চলে যেতাম। উনি আমাকে কি করতো, স্টুডিওতেই ডাকতো, স্টুডিওতে কাজ হচ্ছে, সবকিছু হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে 8 ঘন্টা 10 ঘন্টা শুধু বসিয়ে রাখতো। কিন্তু আমাকে আগেও বলেছিলাম বসিয়ে রাখতো। আর দিনের শেষে যখন হয়ে যেত শুট, বললো আজকে তোমার হবে না, তোমাকে আমি অন্যদিন ডাকবো, হাতে 200-300 টাকা দিয়ে বলতো এটা তোমার গাড়ি ভাড়া, বাড়ি চলে যাও। তো এটা একটা রেগুলার বেসিসে হয়ে গেছে। এটা একটা ব্যাড এক্সপিরিয়েন্স কি বলবো আমি, আই ডোন্ট নো হোয়াট টু সে, বাট এটা একটা জিনিস ঘটেছে। সেরকম ব্যাড এক্সপিরিয়েন্স আমার একটা বিশেষ ভূমিকা আছে, সেটা হলো যে কোনো খারাপ কিছু থেকে ভালোটা খুঁজে বার করা। এখানে তুই একটা বিশেষ ভালো কিছু পেয়েছিস, কি জানিস? তোর মধ্যে একটা ধৈর্য তৈরি হয়েছে। 8 ঘন্টা একটা জায়গায় বসে থাকার যে ধৈর্যটা, আর তুই সেই ধৈর্যটা, তুই কিন্তু শ্মশান ঘাটে মরার পাশে বসে নেই, তুই কিন্তু স্কুলের টিচারদের মধ্যিখানে বসে নেই, একটা অফিসের আড্ডার মধ্যে বসে নেই, তুই শিল্পীদের মধ্যিখানে, কাজের মধ্যিখানেই বসে আছিস, যে প্রফেশনের জন্য তুই এলিজিবল। সেইখানে বসে 8 ঘন্টা কাটানো, কাটিয়ে যে ধৈর্যটা তোর মধ্যে তৈরি হয়েছে, এটাও কিন্তু আজ তোকে এইখানে নিয়ে এসছে। সুতরাং কেউ কোনো কিছু নেগেটিভটা শুধু নেগেটিভ ভাববে না, তার মধ্যে কিছু না কিছু পজিটিভিটি লুকিয়ে আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট বিশেষ করে আমার সেরকম ভাবে উল্লেখ করার মতো কোনো ব্যাড সিচুয়েশনস বা কিছু ইনসিডেন্ট কিছু সেরকম নেই। আমি একটাই জিনিস বলবো, যে যা যা ঘটেছে, যে বললাম 10টা ভালো জিনিসের মধ্যে আমার লাইফে 30টা খারাপ জিনিস আছে, তারা যদি আমাকে একদম এই ধার অবধি ঠেলে না দিত না, এই ধার অবধি আমি উঠতে পারতাম না। আমি হয়তো আজকে বিদেশে গিয়ে নিজের একটা পরিচিতি তৈরি করতে পারতাম না। তো এটাই। আর সেরকম ভাবে আমার উল্লেখ করার মতো কোনো ব্যাড মেমোরিজ কিছু নেই। যাক, যে লেভেল অবধি তুই ঘুরে এসছিস, তারপরেও তোর যখন লাইফে ব্যাড মোমেন্টস নেই, এটা কিন্তু অনেক বড় পাওনা।
বড় পাওনার থেকে বড় কথা, নিজের প্রতি ওর সেই কনফিডেন্সটা তৈরি হয়েছিল বলেই ওর জীবনে খারাপ কিছু আসেনি। আমরা শিল্পীরা জানি কিভাবে নিজেকে সেভ করতে হয়। আমরা শিল্পীরা জানি, আমরা আর্টিস্টরা জানি, যতই তোমরা আমাদের উল্টো দিকে সহজ ভাবো, আমরা ক্যামেরার সামনে খুলি, ক্যামেরার পেছনে না। ক্যামেরার পেছনে কিন্তু আমরা তোমারই বাড়ির মা, বোন, মাসি, পিসি, কাজিন এর মতনই একটা মেয়ে। বাট ক্যামেরার সামনে আমরা প্রফেশনাল আর্টিস্ট। আমরা ওখানে যেটা করি সেটা পারফর্ম করি, ক্যামেরার পেছনে না। একদম তাই তো? একদম। যাই হোক, আর আমাদের কাছে 6 মিনিট সময় আছে। ফ্যাশন ইন্ডাস্ট্রির নতুন ছেলে মেয়েদের উদ্দেশ্যে কি বলবি? একটু আগেও আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। ফ্যাশন ইন্ডাস্ট্রি নতুন ছেলে মেয়েদের উপরে একটাই জিনিস বলবো, ট্রাই টু ফাইন্ড ইউর ওন নিশ মানে নিজস্বতা আগে তৈরি করো। আগে নিজেকে চেনো, নিজেকে জানো যে আমাকে দেখতে কেমন, আমাকে এরকম সাজিয়ে দিলে আমাকে কেমন লাগবে, আমাকে নিজের বডি ল্যাঙ্গুয়েজ এক্স্যাক্টলি কি সেটা আমাদের জানাটা বেশি প্রয়োজন। বডি পুরো শেপটা আমাদের স্টাডি করা উচিত। আমার ফেস কাট কিরকম দেখতে, ডান দিকটা দেখতে সুন্দর। একটু আটকালাম, আমার আরেকজন বিশেষ মানুষ তোকে কমেন্ট করেছে, প্লিজ পড়। নন্তুদা, বিগ কংগ্রাচুলেশনস টু ইউ, থ্যাংক ইউ সো মাচ নন্তুদা। আমি কলকাতায় এসেছি, আমার খুব ভালো লাগছে এখানে এসে, অ্যান্ড তোমরা একসাথে আছো, আমরা সবাই মিলে একসাথে এই লাইভটা করছি। থ্যাংক ইউ সো মাচ এতটা অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য, আর আশা করবো আমাদের যাতে খুব শিগগিরই দেখা হয়। থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলছিলাম যে আমাদের বডি যে ফেস কাট, মডেলিং অ্যাজ আ মডেল আমাদের কিন্তু নিজেদের ফেস কাটটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমাকে ডান দিকে দেখতে বেশি ভালো লাগছে, ডান দিকের ফিচার্স গুলো কি না বাঁ দিকের ফিচার্স গুলো কিরকম সেটা আমার জানাটা আগে বেশি ইম্পর্টেন্ট। কারণ সবার আগে ক্যামেরা শুটে দাঁড়ানোর আগে ফটোগ্রাফার জিজ্ঞেস করবে যে উইচ সাইড, ডান দিক না বাঁ দিক সেটা আমাদের বলতে হবে। তো নিজস্বতা তৈরি করা 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে নিজেকে স্টাডি করা, নিজের বডি ল্যাঙ্গুয়েজ, বডি পশ্চার্স এন্ড এভরিথিং। কপি করা ভালো, কিন্তু আমি বলবো কপির থেকেও কোথাও গিয়েও হলেও একটুখানি ইন্সপিরেশন নেওয়াটা আগে দরকার। আর সেরকম কিছুই না, নিজেকে বাঁচিয়ে রেখে তুমি যতদূর এগিয়ে যেতে পারো এগিয়ে যাও। নিজেকে জানতে হবে আমি এক্স্যাক্টলি চাইটা কি। সবাই তো ডাকছে, আমি সব জায়গায় চলে যাচ্ছি, কিন্তু আগে নিজেকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি আমার দরকারটা কি, আমি কোন জিনিসটাতে সন্তুষ্ট হব। স্যাটিসফ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবথেকে বড় জিনিস। ঠিক আছে? 5 টাকাতেও স্যাটিসফাই হওয়া যায়, আবার 50,000 পেলেও কেউ স্যাটিসফাই হয় না। তো এই চাহিদাটা আগে বুঝতে হবে যে এক্স্যাক্টলি আমার চাইটা কি। দ্যাটস অল। আর চুটিয়ে কাজ করে যেতে হবে, যেটা যেদি একটু আগে বললো যে একজন কাউকে ধরতে হবে, একজন কাউকে ফলো করতে হবে, ইন্সপায়ার হতে হবে, বাস কাজ করে যাও। সঠিক জায়গায় সঠিক প্ল্যাটফর্মে গিয়ে ইনভেস্ট করো, নিজেকে সময় দাও, একটু গসিপ থেকে বেরিয়ে একটু ভালো জায়গায় একটু নিজেকে সময় দিলেই ইনাফ। আর গসিপ করলে বড় মানুষদের নিয়ে করো, একদম বড় মানুষদের নিয়ে করো, যেখানে গসিপ করলে তার প্রোফাইলটা বারবার দেখতে হবে। ইয়েস, গসিপ তাকে নিয়ে করো, তাকে নিয়ে করো। এখন তুই কতদিন কলকাতায় আছিস? তোকে যারা কানেক্ট করতে চাইবে তুই তাদেরকে মানে কি বলবি? আমি একদম এখানে মার্চের 15 তারিখ অবধি আছি। তো আমি এখানে আছি একদম খোলা মনে আছে, আমি ছুটি কাটাতে এসেছি অনেকদিন পর এখানে। তো যারা যারা আমার সাথে কানেক্ট হতে চাও তারা আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারো। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে @MISSTITAS মিস তেতাস। আর ফেসবুক আছেই। আর যারা যারা আমাকে পার্সোনালি চেনে সবার কাছে অনেকের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, সেখানেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এনি শুট, এনি ইনকোয়ারিজ, whatever and what not, please feel free to connect with me in Instagram, Facebook and WhatsApp. Secondly, এবারে বাকি যা remuneration and whatever সেটা তো আমরা পরে ডিসকাস করে নিতে পারবো। ইয়েস, আর বাকি যদি সেটাও না পাও তোমরা আমাকে, যদি আমাকে খুঁজে না পাও, ডিরেক্ট কন্টাক্ট জেডি কে বলবে, বাস জেডি আমাকে একটা ফোন করে দেবে and that's all. আজ লাইভ শেষ হয়ে যাওয়ার পর তিতাস ওর প্রোফাইলে যারা যারা কমেন্টস করেছেন ও সবাইকেই স্পেশাল থ্যাঙ্কস দেবে, যেটা আমি সবাইকেই বলি যে যারা আমাদের লাইভটা দেখেছে এবং যারা ওয়াজ লাইভ দেখেন, সবাই তো আর সবসময় সময় দিতে পারেন না, ওয়াজ লাইভ দেখেন তাদের জন্য বলছি
যে ওর ইনবক্সে আপনারা মেসেজ করবেন, ও সবাইকেই কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, যাই হোক, এবার আমাকে 2 মিনিট একটু সময় দিতে হবে তোকে। সেটা হলো আর মাত্র মধ্যিখানে একটা সপ্তাহ, তারপরেই কলকাতা বসন্ত উৎসব। আমরা খুব আশাবাদী যে প্রত্যেকটা মানুষের মনে, মানে এই ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতার মানে বাইরে, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের মানুষও কলকাতা বসন্ত উৎসব দেখতে আসে। তার জন্য একটা বড় শিল্প তৈরি হয়। কিরকম? মেয়েরা কি শাড়ি পরবে, কি ড্রেস পরবে, কি জুয়েলারি পরবে, কি সাজবে গুজবে, ছেলেরা ধুতি পরবে না পাঞ্জাবি পরবে না, মানে কালচার। ভাই বসন্ত উৎসবে যেতে হবে, এটা একটা ব্যাপার। ভাই তুই কিন্তু আমাকে তুলে নিয়ে যাস, ভাই আমার বাইকটা নিয়ে যাবো না, ভাই তোর বাইকটা নিয়ে যাবো। পারফেক্ট এলো কিনা সেটাও ইম্পর্টেন্ট, গালের রংটা ঠিক করে লেগেছে কিনা সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। সাথে ভাই রংটা কি তুই নিয়ে যাবি, ভাই বড় বাজার থেকে না আমি গুলালটা আমি নিয়ে আসবো। এই যে টোটাল চর্চাটা, এটা হচ্ছে সবার মধ্যেই চর্চাটা তৈরি হয়। সাথে যে ফটোগ্রাফারদের জন্য আমি এই কাজটা করি, আমি ফটোগ্রাফার ব্যাকগ্রাউন্ড থেকেই, তাদের জন্যই তো আমার সবকিছু করা। তাদেরও কিন্তু একটা ব্যস্ততা শুরু হয়ে গেছে। মেট্রো গলিতে এখন যে কটা দোকানে নন স্টপ বিজনেস হচ্ছে, তার একটা পার্ট কিন্তু কলকাতা বসন্ত উৎসব। কেন? কলকাতা বসন্ত উৎসবের জন্য মানুষ হাই স্পিড কার্ড কিনছে, 2টো করে ব্যাটারি কিনছে, ক্যামেরা চেঞ্জ করছে, অ্যাডপ্টার কিনছে, ফ্ল্যাশ কিনছে, এক্সটার্নাল যেটা আউটডোর লাইট কিনছে মানুষ, প্রপস কিনছে। কারণ কলকাতা বসন্ত উৎসবে যেতে হবে। প্রিন্টিং মিডিয়াতে মানুষ ভিজিটিং কার্ড তৈরি করছে, তার স্টুডিওর পাবলিসিটির জন্য সে কার্ড তৈরি করছে। তার মানে কলকাতা বসন্ত উৎসব প্রতিটা মানুষকে ভালো কিছু দিতে আসছে। সাথে এই যে ব্রিজটা, এটা হচ্ছে হিন্দুদের গঙ্গাসাগর, আমাদের আর্টিস্টদের মিলন ক্ষেত্র কলকাতা বসন্ত উৎসব। যেখানে আমি দেখেছি যারা আমাকে সারা বছর শত্রু ভাবে, তারাও কিন্তু বসন্ত উৎসবে একটা সময় চলেই আসে। কেন? জেডি এখানে সাবজেক্ট না। একটা দুর্গাপুজো, বিশাল বড় দুর্গাপুজো, পুজোটার মধ্যে সব থেকে ছোট্ট ভূমিকা হচ্ছে ঠাকুর মশাইয়ের নামও কিন্তু আমরা কেউ জানতে পারি না, কিন্তু ঠাকুর মশাইটাই কিন্তু পুরো দুর্গাপুজোটাকে টানে। ওনার জন্যই কিন্তু দুর্গাপুজোটা। আমি সেই ছোট্ট ঠাকুর মশাইয়ের ভূমিকায়, আমার এর থেকে বেশি কোনো ভূমিকা নেই। সমস্ত কিছু আপনারাই করেন, আমি শুধু ওই টুং 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 করে ঘন্টা নাড়িয়ে মাকে আহ্বান করা এবং তাকে বিদায় জানানো, এটাই আমার কাজ। সুতরাং যারা আমার প্রতি অখুশি, তাদেরকেও বলছি, আমি কাউকে অখুশি করার মানুষ নই। আমি নিজের জীবনটাকে ডেডিকেট করে দিয়েছি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। তার জন্য আমার পরিবারকে থ্যাংক ইউ, যারা আমার সবকিছু সহ্য করে। 28 তারিখ শনিবার, 1 তারিখ রবিবার, কলকাতা ময়দান, নন্দন, রবীন্দ্র সদন, মুক্তমঞ্চ, একাডেমি অফ ফাইন আর্টস, ওই অঞ্চলে মোহরকুঞ্জ, ওই টোটাল বেল্টে সেদিন শুধু আর্টিস্ট, শুধু মডেল, শুধু মেকআপ আর্টিস্ট, শুধু ফটোগ্রাফার, শুধু শিল্পী তে ভরে যাবে। সবার বুকে একটা জিনিস থাকবে, সেটা হলো কলকাতা বসন্ত উৎসবের ব্যাচ। মাঠে এসে সবাই আমার থেকে ব্যাচ কালেক্ট করবেন। পুরো ময়দানে রাজনৈতিক মিটিং ছাড়া কোনোদিন এত ভিড় কেউ দেখেনি, যেটা কলকাতা বসন্ত উৎসব সবাইকে দেখায়। এবছর সেই ভিড় আরো বাড়বে, কারণ লাস্ট বছর 60,000 মানুষ এসেছিল। এবছর তারা যদি 0.25 মানুষও নিয়ে আসে, তাহলেও এবছর 75,000 মানুষ আসবে দুদিনে। আমাদের ইন্ডাস্ট্রিতে 75,000 শিল্পী তো আছে, তাদের পরিবার তো আছে, তাদের বন্ধু বান্ধব তো আছে। সারা কলকাতা, পশ্চিমবঙ্গের প্রচুর কলেজ থেকে এখানে আসে বসন্ত উৎসব দেখতে। সুতরাং ভালো আমাদের সাথে সবসময় হবে, আমরা ভালো কিছুর জন্যই জন্মেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটা স্পেশাল লাইভ আজকালকের মধ্যেই করব।
তখন আমি বসন্ত উৎসব নিয়ে পুরো সিস্টেমেটিক ভাবে কিভাবে কি করবেন সবকিছু বলে দেবো। আজকে এর পরে সেকেন্ড লাইভ আছে সন্ধ্যে 7টা থেকে, একজন বিশেষ, সেও একজন, আজকে সেলিব্রিটি ডে 1-এ স্টার্টিং এ আমাদের তিতাসকে দিয়ে হলো, এর পরেরটা আপনারা ওয়েট করুন সন্ধ্যে 7টা অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ সন্ধ্যা নাকি? হ্যাঁ, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের টলারেট করার জন্য, ইনফ্যাক্ট এত ভালোবাসার জন্য, একসাথে থাকার জন্য। আর সঙ্গে থেকো, পাশে থেকো, আবার দেখা হবে। থ্যাঙ্কস টু কফি উইথ জেডি। গুড ইভিনিং সবাইকে।